ভাইয়া, এই ভাইয়া ওঠ। কি হয়েছে? এত সকালে ডাকছিস কেন? লবণ আর চিনি ফুরাই গেছে, বাজার থেকে মা আনতে বললো। এই সামান্য কারণে আমার মতো নিরীহ বাচ্চার সকালে খুব নষ্ট করলি। আইছে কত নিরীহ বাচ্চা, বিয়ে করলে এতদিনে আমার মতো একটা বাচ্চা থাকতো। সেটাই তো, তোর মতো মাথা মোটাও কথাটা বুঝলো। আফসোস, বাবা মা শুধু বুঝলো না। এখন আমাকে একদম রাগাবি না, তাড়াতাড়ি লবণ আর চিনি এনে দে, না হলে আজকে আর তোর ভাত নেই। ভাত লাগবে না, বিরিয়ানি রান্না করলেও হবে। ঝাটার বাড়ি বরাদ্দ আছে না আনলে? ওইটাই তোর ব্রেকফাস্ট, মা বলেছে। বুঝছি, সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ঠিক আছে, যাচ্ছি। আমার মতো বাচ্চাকে দিয়ে কষ্ট করাবে। তারপর শার্ট পরে বাজারের দিকে রওনা হলাম। যেতে যেতে পরিচয় দিয়ে নেই কেমন? আমার নাম নীল, বাবা মায়ের দুই মাত্র সন্তান। আমি আর আমার ছোট বোন, বেশি ছোট না, ক্লাস 10-এ পড়ে। আর আমি এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি বড় হলেও আমার প্রতি আমার বোনের কোনো রকম রেসপেক্ট নেই। তার নমুনা তো দেখলেনি উপরে। চলুন বাজারে চলে আসি। লবণ আর চিনি কিনে বাড়ি ফিরলাম, তখন হঠাৎ কোথা থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। জোরে না লাগায় আসতে গিয়ে রাস্তার পাশে পড়লাম, আর আমার লবণ আর চিনি শহীদ হয়ে গেল। কে ধাক্কা মেরেছে তা দেখার জন্য উঠলাম। দেখলাম একটা মেয়ে। তখন আমি বললাম, এই যে, কে আপনি? দেখে গাড়ি চালাতে পারেন না? দিলেন তো আমার ভাত নষ্ট করে। ওই, আমি কোথায় আপনার ভাত নষ্ট করলাম? এগুলো তো মনে হয় লবণ বা চিনি। জি, এইগুলো চিনি আর লবণ, কিন্তু এইগুলো যদি বাসায় নিয়ে না যাই তাহলে এই নিরীহ বাচ্চার কপালে ভাত নাই। কি? এত বড় একজন মানুষ হয়ে নিজেকে নিরীহ বাচ্চা বলছেন? জি, তাড়াতাড়ি জরিমানা দিন। কিসের জরিমানা? বাবা আমার লবণ আর চিনিকে শহীদ করে দিলেন, আর বলছেন কিসের জরিমানা? তাড়াতাড়ি টাকা দিন। লবণ আর চিনি না কিনলে আমার কপালে আজ ভাত নেই। আমার কাছে টাকা নেই এখন, এই এলাকায় নতুন এসেছি। আর তাছাড়া দোষ শুধু আমার একার নয়, আপনিও তো রাস্তার মাঝখানে দিয়েই যাচ্ছিলেন। তাই দেখে মানুষদের ছক্কা মারবেন গাড়ি দিয়ে? মারবো, তাতে আপনার কি? আপনার খাই না পড়ি? সরেন তো রাস্তা থেকে, আমার বাসায় যেতে হবে। আমি সরব না যতক্ষণ না আমার টাকা দিচ্ছেন। আমি আপনার গাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো। এই যে মিস্টার, লাস্ট বার বলছি, সরেন এখান থেকে, নাইলে এবার ছক্কা নয়, পেনাল্টি শোটে গালে মেরে দেবো। দেখি আপনি কত পারেন। ওকে। এই বলে মেয়েটি গাড়ি স্টার্ট দেওয়া শুরু করলো। আমি তখনও দাঁড়িয়ে আছি, কিন্তু যখন দেখলাম মেয়েটি সত্যি সত্যি গাড়ি চালিয়ে দিল, তখন রাস্তা থেকে দ্রুত সরে পড়লাম। বাপরে, কি বাঁচাটাই না বাঁচলাম! কি কুন্ডি মেয়ে! আর একটু হলে আমাকে উপরে পাঠিয়ে দিত। মনে মনে মেয়েটির 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে খালি হাতে বাসায় ফিরলাম। তখন মা বলল, এই যে নবাব, লবণ আর চিনি কোথায়? মা, আসলে হয়েছে কি, রাস্তায়। হয়েছে আর বলতে হবে না, লবণ আর চিনি আনেন নাই, তাই তো? কিন্তু আমার কোনো দোষ নাই, সব দোষ ওই কুন্ডি মেয়েটার। চুপ! দোষ লোকানোর জন্য একটা মেয়ের নাম নিচ্ছিস, লজ্জা করে না? ঠিক বলছো মা, তোমার ছেলে তো তাই করে, নিজের দোষ করে সেই দোষ অন্যের ঘাড়ে চাপাই দেয়। আয়, তুই চুপ করবি? তোর মতো বোন থাকলে শত্রুর আর কি দরকার? মা দেখো তো তোমার ছেলে কি বাজে কথা বলে। নীল, তোর আজ সকালের খাবার বন্ধ। মা, আমার কোনো দোষ নাই, সব দোষ ওই মেয়েটার। আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না, তোর খাওয়া বন্ধ, ব্যাস। ঠিক হয়েছে। হেসে নে, আমারও সময় আসবে। ওকে, দেখা যাবে। আমি তখন রেগে বাড়ি থেকে মাঠে চলে গেলাম। দেখি সেখানে সব হারামিরা রয়েছে, তাই ওদের সাথে একটু আড্ডা দিলাম। কিরে, তোর মুখটা বাংলার পেঁচার মতো দেখাচ্ছে কেন? সকাল থেকে না খেয়ে থাকলে বাংলার পাঁচ দেখাবে না তো কি শাহরুখ খানের মতো দেখাবে? কেন খাস নাই কেন? মা ভাত দেয় নাই। তার তো কোনো কারণ থাকবে নাকি? আর বলিস না, এক কুন্ডি মেয়ের পাল্লায় পড়েছিলাম। সকালে মা লবণ আর চিনি আনতে বাজারে পাঠায়, আর বলে লবণ আর চিনি না নিয়ে এলে ভাত নাই। আমি বাজার থেকে চিনি আর লবণ নিয়ে আসছিলাম, ঠিক সেই সময় এক মেয়ে তার গাড়ি দিয়ে আমাকে ধাক্কা দেয়। আমি টাল সামলাতে না পেরে রাস্তার পাশে আস্তে করে পড়ে যাই। কোনো চোট লাগে না, কিন্তু লবণ আর চিনিগুলো নষ্ট হয়ে যায়। পরে মেয়েটির থেকে জরিমানা চাইলে আমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। তাইলে বস, কি পুন্ডি মেয়ে! বুঝলাম, কিন্তু মেয়েটা কে?
আরে ভাই চিনি না, বললো এলাকায় নতুন আসে। আচ্ছা, তুই নীলার কথা বলছিস না তো? নীলাকে? এই এলাকার নতুন আসছে। বাবা সরকারি কর্মকর্তা, তাই ট্রান্সফার হয়ে এখানে আসছে। বাবা মায়ের একমাত্র মেয়ে, ভীষণ রাগী আর জেদি। তুই এসব কিভাবে জানলি? আমার বাবা আর নীলার বাবা এক অফিসে কাজ করে। তার মানে তো আমার বাবার অফিসেই। আমার বাবা আর রবির বাবা একই অফিসে কাজ করে। তোদের বাড়ির পাশে যে দোতলা বাড়ি আছে, ওরা ওখানেই থাকে। চল, তাহলে তো দেখতেই হবে। ওর জন্য আমার খাবার বন্ধ হয়েছে, এখন ওর বাড়িতে আমি খাবো। কিভাবে? আরে চল তো, যদি এই মেয়েই হয় তাহলে দেখবি আমি কি করি। ওকে চল। না ভাই, আমি যাব না, আমার ভয় করছে। ধুর, মেয়েদের মতো এত ভয় পাচ্ছিস কেন? চল, কিচ্ছু হবে না। সত্যি তো? এবার চল। তারপরে সবাই মিলে গেলাম ওই গন্ডিটার বাড়ি। নীল, ওই দেখ, ওইটাই নীলা বারান্দায় দাঁড়ায় আছে। চল, ঠিক জায়গায় আসছি। এই মেয়ে সেই মেয়ে। ভাই সাবধান, খেতে গিয়ে পটল যেন তুলতে না হয়। ধুর, তোরা সব ভিতু টিম, কিচ্ছু হবে না। যাব, খেয়ে চলে আসবো। তারপর তিনজন মিলে বাড়ির ভেতরে ঢুকলাম। আন্টিকে সালাম দিলাম। আন্টি সালামের জবাব দিয়ে বলছে, কি বাবা তোমরা? আন্টি, আমি নীল, এ হলো রবি, আর এ হলো রকি। ও, তো এখানে কি চাও? কোনো দরকার আছে? মানে আন্টি, আমরা এই কথা বলতেই নীলা এসে হাজির। তখন আমাকে জিজ্ঞেস করছে, আপনি এখানে কেন? তুই ওকে চিনিস? না, চিনি না, আবার চিনি। এ আবার কেমন কথা? তুমি চুপ থাকো, ওর দিকেই রাগি চোখে থাকে। আপনি এখানে কেন এসেছেন তাই বলুন। আমি তখন নীলার রাগান্বিত চোখ দেখে খুব ভয় পেয়ে গেলাম আর বললাম, না না, মানে এমনি। তোতলাচ্ছেন কেন? কই না তো। রবি, রকি, চল যাই। চল। এই যে, আগে বলেন এখানে এসেছেন কেন? বলার সময় নাই, এই বলে দিলাম দৌড়। সাথে রকি আর রবিও দিল দৌড়। বাইরে এসে, ওরে আমার বীর, আমাদের ভেতুর ডিম বলে ওড়াই দিলি, আর নিজে চোরের মতো ওখান থেকে চলে এলি। কি করব ভাই, মনে হচ্ছিল ওই কোনটিটা আমাকে মেরেই ফেলবে। এইভাবে আমার দিকে তাকিয়েছিল। তাই বলে এইভাবে পালাবি? ভাই, আমি এখনো বিয়ে করি নাই। আমি বিয়ে না করে মরতে চাই না, তাই নিজের জান বাঁচাইছি। আর তাছাড়া তোরা তো আমার সাথে পালাইলি। তোর জন্যই তো, যাক বাদ দে, গেলাম ভালো মন্দ খেতে, আর এক দৌড়ানি খেয়ে চলে এলাম। ঠিকই বলেছিস। এখন বাড়িতে যাই, দুপুর তো হয়ে এলো। সকালে ভাত কপালে নেই, দুপুরেরটাই খাই গিয়ে। এই বলে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে তো আমি অবাক, আমার জানের পানি শুকিয়ে গেল। না জানি আজ কপালে কি আছে, নিজের বাড়ি তাও চোরের মতো ঢুকছি। কারণ হলো নীলা আমাদের বাড়িতে এসেছে। আমি তো নিশ্চিত আমার নামে ভিসা দিতে আসছে, তাই আমি চুপি চুপি ঘরে যেতে পা বাড়াইছি। আর তখনই মা বলছে, নীল, এইদিকে আয়। কি বলো? এইদিকে আসতে বলছি, ওখানে দাঁড়িয়ে থাকতে বলি নাই। আজকে কপালে দুঃখ আছে। এই গুন্ডা ঠুকু গন্ডিটা মনে হয় মাকে সব বলেই দিয়েছে। এগিয়ে গিয়ে বললাম, এবার বলো। এতক্ষণ কোথায় ছিলি? বন্ধুদের সাথে। একে চিনিস? না, চিনব না। আমার একবেলার ভাত বন্ধ হয়েছে এনার জন্য, আবার দৌড়ানিও খেয়েছি। কি হলো বল। মানে, হ্যাঁ মানে, না মানে। কি মানে করছিস? শোন, এ হলো তোর বাবার ছোটবেলার বন্ধু তাইজুলের মেয়ে। অনেক আগে যখন তুই 6 বছরে ছিলি, ওরা এখানে থেকে চলে গেছিল। কিন্তু তাইজুল ভাই তার জীবনের বাকি দিনগুলো নিজের পিতার বাসভবনে কাটাতে চায়, তাই ট্রান্সফার নিয়ে এখানে চলে আসছে। এখন থেকে ওরা এখানেই থাকবে। নীলা তখন অনেক ছোট ছিল, তাই ওর কাছে এই এলাকা নতুন। তুই ওকে নিয়ে আজ পুরো এলাকা ঘুরিয়ে দেখাবি। যখন মা এসব বলছিল তখন আমি ভাবছিলাম, তাই তখন নীলার মাকে চেনা চেনা লাগছিল। এই মেয়ে ছোট থাকতে যে পরিমাণ গুন্ডি ছিল, এখন দেখি তার দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ছোটবেলায় যখন একসাথে খেলতাম, তখন কিছু হলেই আমাকে কামড়াতে আসতো। একবার তো কামড় দিয়ে রক্ত বের করে দিয়েছিল। কি মেয়ে, জীবনে মনে হয় মাংস খায় নাই, তাই এভাবে কামড়াতে আসতো। মায়ের কথায় ভাবনার ছেদ পড়ে। কি রে, কি ভাবছিস এত? কিছু না, আমি যেতে পারবো না, নিরুকে দিয়ে পাঠাও। আমার বিকেলে প্রাইভেট আছে, তুই নিয়ে যা। তুই যাবি, তোর যেতে সমস্যা কি?
অনেক সমস্যা। এই গন্ডির সাথে একমত থাকা সম্ভব না। কি জানি কখন কি করে। কথা কি কানে যায় না? কিন্তু আমি কিছু বলার আগে নীলা বলল, আন্টি, আপনি বললেন আপনার নাকি অনেক কাজ বাকি আছে। মা, অনেক কাজ পড়ে আছে। যান, আপনি কাজগুলো করেন। নীলবাবুকে আমি রাজি করছি। আচ্ছা মা, চল নিরু, হাত লাগাবি আমার সাথে। এই বলে মা নীলু চলে গেল। তারপর নীলা রাগের দৃষ্টিতে আমাকে জিজ্ঞেস করলো, আপনি যাবেন না? না, ভেবে বলছেন তো? এতে ভাবার কি আছে? অনেক কিছু। যদি আজ না যান তো পরে বুঝবেন মজা। হুমকি দেওয়া হচ্ছে? আমি হুমকি দেই না, সোজা অ্যাকশনে যাই। এই মেয়ে নাকি গুন্ডা? যা খুশি পাবেন, কিন্তু আপনি যদি এখন না যান কি হতে পারে আপনার কল্পনার বাইরে মিস্টার নীল। আমি যাব না, যা করার করে নিন। আর আমি কিন্তু আপনার 2 বছরের বড়, তাই নাম ধরে ডাকবেন না। আইসে কত বড়। ওকে, আমি আজকে বলে যাচ্ছি, নেক্সট 7 দিনের মধ্যে আপনি নিজে আমাকে এলাকা ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে যাবেন। চ্যালেঞ্জ করছেন? তো আপনাকে কি আমি দাওয়াত দিচ্ছি? এটা আমার চ্যালেঞ্জ। ওকে, আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। ওকে, ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে নীলা চলে গেল। আমি তখন মনে মনে বললাম, দেখব নে কী করেন। আমি কোনোভাবেই আপনাকে নিয়ে বেড়াতে যাব না। যে গুন্ডিবে ওর ওপর কোনোভাবে ভরসা নাই। যাই, এখন গিয়ে একটু ঘুমাই, পরে খাওয়া দাওয়া করবো নে। এখন তো মার নিরু ব্যস্ত। এই বলে আমি হালকা ফ্রেশ হয়ে শুতে চলে গেলাম। এদিকে নীলা কি করবে কিছুই বুঝতেছে না। ও বাড়িতে এসে ভাবতে বসে গেল কি করে আমাকে বাগে আনা যায়। সে অনেকক্ষণ কিছু একটা ভাবলো। তখন সে জোরে করে বলে উঠল, পেয়েছি, আইডিয়া পেয়ে গেছি মিস্টার নীল। দেখি এবার আপনি কি করেন। এই বলে নীলা ওর মাকে খুঁজতে লাগলো। মা মা মা, কি হয়েছে? এত ডাকছিস কেন? তোমার কাছে নীরুর নাম্বার আছে? না, তবে নীরুর মার নাম্বারটা আছে। যখন বাইরে ছিলাম তখন মাঝে মাঝেই কথাবার্তা বলতাম। দাও, নীরুর মায়ের নাম্বারটাই দাও। তখন নীলার মা ফোন বের করে মায়ের আমার মায়ের নাম্বার নীলাকে দিল। নীলা ওর মাকে ধন্যবাদ দিয়ে নীরুর মাকে আমার মাকে ফোন দিল। তারপর, আসসালামু আলাইকুম আন্টি, আমি নীলা। ওয়ালাইকুম আসসালাম। নীলামা বলো। আন্টি, নীরু আছে কি? আছে, প্রাইভেট যাবে তো তাই রেডি হচ্ছে। ও, তাহলে থাক, পরে ওর সাথে কথা বলবো নি। কোনো দরকার থাকলে বলো, আমি ডেকে দিচ্ছি নিরুকে। না আন্টি, থাক, পরে কথা বলবো নি। ওর যদি নাম্বার থাকে তো সেটা দিলে ভালো হতো। আছে, তুমি লিখে নাও, আমি বলছি। ওকে আন্টি, বলেন। 017। ওকে আন্টি, ধন্যবাদ। এবার রাখি তাহলে। আচ্ছা মা। এই বলে নীলা ফোন রেখে দিল। আবার ভাবতে বসে গেল। এদিকে আমি বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে একটু ফেসবুকিং করলাম। ফোন টিপতে ভালো লাগছিল না, তাই চলে গেলাম বন্ধুদের কাছে। সেখানে আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বাড়ি ফিরলাম। বাড়িতে এসে দেখি নীরু কার সাথে যেন ফোনে কথা বলছে। তাই আমি ওকে জিজ্ঞেস করলাম, কার সাথে কথা বলছিস রে? কোনো ভালো মানুষের পোলা বানাচ্ছিস নাকি? তোকে বলতে আমার বইয়েই গেছে। যা এখান থেকে, দেখছিস না কথা বলছি। বল, কিন্তু পোলা একটু কম বানাস। বেচারা যে তোর পোলাও হবে। তুই তো ঘাড় তেরা কেন? কখন থেকে যেতে বলছি? আমার গাল সোজায় আছে, আমি কি তোর মতো কোজো নাকি? উফ, তুই থাক, আমি চলে যাচ্ছি। নীরু চলে গেল। তারপরের দিন গন্ডিটার কোনো খবর নাই। তাই ভাবলাম বড় বড় কথা বলাই যায়, কিন্তু সেগুলো করা অনেক কঠিন। সেই দিন গেল কোনো মতে। পরের দিন সব বিকালে ফেসবুকে নীলপরি নামে একটা আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। অপরিচিত আইডি, তাই অ্যাকসেপ্ট করলাম না। একটু পরে আইডি থেকে মেসেজ দিল, হাই। আমি সিন করে রিপ্লাই দিলাম না। ফেসবুক থেকে বের হতে যাব, তখনই ওই আইডি থেকে কল আসলো। 2 বার কেটে দিলাম। 3বারের বার কল ধরলাম। সালাম দিয়ে বললাম, কি আপনি? ওই পাশে থেকে বলল, আমি নীলা। তখন আমি বললাম, আপনি আমার আইডি কীভাবে পেলেন? যেভাবেই পাই না কেন তাতে আপনার কি? আপনি অ্যাকসেপ্ট করেন নাই কেন? আমার ফোন, আমার আইডি, আমার যা ইচ্ছা করব। আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? দিলে সমস্যা নেই, অ্যাকসেপ্ট করুন। করব না। করবেন না? না। আমার বাড়িতে আসুন, 15 মিনিটের মধ্যে আমি এলাকা দেখতে যাব।
মামার বাড়ি মোয়া পাইছেন আমায় যে যা বলবেন আমি তাই করব? আমি যা বলবো আপনি তাই করবেন। কখনোই না। ওকে, ফোনটা রাখুন, একটু পিক পাঠাচ্ছি, ওইটা দেখুন, তারপরে ফোন দিচ্ছি। নীলা ফোন রেখে দিয়ে একটা পিক দিল। পিক দেখে তো আমি পুরাই টাসি খেলাম। তারপর নীলা ফোন দিয়ে বলল, কি কেমন লাগলো? এগুলো কি? আমার চ্যালেঞ্জ, এই পিক যদি আপনার মায়ের কাছে যায় কেমন হবে বলুন তো? না না, এমন করবেন না প্লিজ। আমার মান সম্মানের 13টা বাজায় না। আমার মা এই পিক দেখলে আমাকে আর আস্ত লাগবে না। প্লিজ এই পিচির জীবনটা তেজপাতা বানায়েন না। ওকে, বানাবো না, একটা শর্ত আছে। কি শর্ত? আমার সব কথা শুনতে হবে, যেখানে যেতে চাই নিয়ে যাবেন। ওকে, নিয়ে যাব। আপনি তো এলাকা দেখবেন, তাই তো? আমি আসি 10 মিনিটের মধ্যে। এই তো, গুড বাই। ওকে বাই, তাড়াতাড়ি আসেন। ফোন রেখে ভাবলাম, এ কি গুন্ডি মেয়ে, তাড়াতাড়ি চাই, না হলে আবার কি করবে কে জানে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নীলার বাড়িতে চলে গেলাম। তারপর নীলাদের বাড়ির কলিং বেল বাজাতেই নীলার মা দরজা খুলল। আসো বাবা নীল, সেদিন তোমাকে চিনতে পারি নাই, আসলে ছোটবেলায় দেখেছিলাম তো, তাই মনে ছিল না চেহারাটা, কিছু মনে করো না। না আন্টি, কি বলছেন? কি মনে করব? আমি তো সেইভাবে আপনাকে চিনতে পারছিলাম না, কিন্তু শুধু একটু আন্দাজ করেছিলাম। হুম, অনেকদিন আগের কথা, কত বড় হয়ে গেছো। আন্টি, নীলা কোথায়? তুমি নাকি বলছো ওকে নিয়ে এলাকা দেখাতে যাবে, তাই মাত্র ফ্রেশ হতে গেল। আমি কি যেতে চেয়েছি? গড়িটাই তো জোর করে ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছে। নীল বাবা, কিছু খাবে? না আন্টি, কিছু খাবো না। আচ্ছা, তাহলে এখানে বসো, নীলা একটু পরেই চলে আসবে। ওকে আন্টি। আন্টি যাওয়ার পর আমি সোফায় বসে পড়লাম। আপনারা হয়তো ভাবছেন ওটা কিসের পিক ছিল, যা দেখে আমি এত ভয় পেলাম। তাহলে শুনুন, ওখানে আমার আর একটা মেয়ের পিক ছিল, যেখানে এমন ছিল যে মনে হচ্ছে আমি ওই মেয়েটাকে প্রপোজ করছি ফুল হাতে নিয়ে। তো আপনারা ভাবতে পারেন এতে ভয় পাওয়ার কি আছে? জি আছে, ভয় পাওয়ার কারণ আছে। আমার মা যে পরিমাণে রাগী এবং কড়া তা আপনারা প্রথম পর্বে দেখেছেন। সে যদি জানতে পারে আমি একটা মেয়েকে প্রপোজ করেছি, তাহলে আমার কপালে আর ভাত তো জুটবেই না, সাথে মাথার উপর যে ছাদ আছে সেটাও থাকবে না। আমার মাকে আমি খুব ভয় পাই। আপনাদের সাথে কথা বলতে বলতে নীলা চলে আসছে। কি নীলবাবু, 5 মিনিট আগেই চলে আসছেন? আসতে হলো আপনার জন্য। আপনি কি বলুন তো, আমার মতো নিষ্পাপ শিশুকে এত হয়রান করছেন? নাকামি বাদ দেন, আগে বলুন আমাকে কেমন লাগছে। নীলার সাথে কথা বলার সময় খেয়ালই করে নাই, ওর কথাতে ওর দিকে চেয়ে আমি তো ক্রাশ খেলাম। একটা নীল থ্রি পিস পরেছে, সাথে হাতে নীল চুড়ি, কপালে নীল টিপ, চোখে কাজল, হালকা মেকআপ, আর হাওয়ায় ওড়া চুলগুলা সব মিলে খুব সুন্দর লাগছে, যা বলে বোঝানো যাবে না। ও এমনিতেই সুন্দর, কিন্তু হালকা মেকআপে আরও সুন্দর লাগছে। ওর দিকে অপলক চেয়ে থাকা দেখে নীলা চুটকি বাজিয়ে বলল, এই যে, কি হলো, বলবেন না তো কেমন লাগছে? কোনোদিন শাকচুনি দেখেছেন? না, কেন? আপনাকে ঠিক তেমনই লাগছে। কি বললেন? ও, আপনি বয়রা, জানা ছিল না। আমি বয়রা? না, আপনি নন। এই যে এইদিকে তাকান, দেখেন ইনি বয়রা। নীলার সামনে আয়না ছিল, ওটাতেই তাকাতে বললাম। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। রুটির মতো ফুলেন না, কখন যে বেলুনের মতো ফুটে যাবেন টেরও পাবেন না। ওয়েট, পিকটা আন্টিকে দেখিয়ে আসি। বোন, আপনার পায়ে ধরি, আমি আর ইয়ার্কি করব না। আপনি যা বলবেন তাই করব। প্লিজ মাকে এসব দেখাবেন না। ওই, আমি আপনার কোন জন্মের বোন? জানি না, কিন্তু আপনি আমার বোনের মতো, আমার পেছনেই লেগে আছেন। চুপ, আমাকে নীলা বলে ডাকবেন এবং আমি আপনার ছোট, তাই তুমি বলবেন। ওকে আচ্ছা, চেষ্টা করব। এখন চলুন। ওকে। তারপর গন্ডিটাকে নিয়ে এলাকাটা ঘুরিয়ে দেখালাম। কি কেপটা মেয়ের বাবা, কিছুই খাওয়ালো না। এদিকে ঘুরতে ঘুরতে আমার পেটের ইঁদুরা লুঙ্গি ডান্স দিচ্ছে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো, তাই নীলাকর বাড়িতে পৌঁছে দিয়ে আমিও বাড়ি চলে গেলাম। বাড়িকে ফ্রেশ হয়ে ভাবতে লাগলাম এই পিকটার কথা। ওই স্টাইলের ছবি তো আমি যখন কলেজ লাইফে নাটকের অনুশীলন করছিলাম তখন তুলেছিলাম, কিন্তু ওই পিক তো আমি ফেসবুকেও দিই নাই। তাহলে ওই পিক নীলার কাছে গেল কিভাবে, এটাই ভাবছিলাম। তখন মিরও আসলো।
ভাইয়া কি অবস্থা? এত কি ভাবছিস? আমার নানার কিছু না হলেও তোর নানার তো কিছু। কচু যা তো এখান থেকে, এমনিতেই টেনশনে মরি, আবার আইসে কাটাকে নুনের সিটা দিতে। তার মানে ভালোই জব্দ হয়েছিস নীলাপুর কাছে। তার মানে এই সবে তোরও অবদান আছে? অবশ্যই। তুই কি ওই পিক নীলাকে দিছিস? কেন? তুই কিভাবে ওই পিক পেলি? নীলাপু সেদিন আমাকে ফোন দিয়ে বলেছে তাকে একটা হেল্প করতে হবে। আমি বলি কি হেল্প নীলাপু? বলে যে তাকে নাকি কথা দিতে হবে যে আমি তাকে হেল্পটা করব। তাই আমি তাকে হেল্প করার ওয়াদা করি। এখন নীলাপু বলে যে তোমার ভাইয়ার কি ফেসবুক আইডি আছে? থাকলে নাম বলো। তখন আমি তোর আইডির নামটা বলি। তারপর? তারপর নীলাপু তোর আইডিতে কিছু একটা খুঁজে কিন্তু পায় না। তাই আমাকে বলে আমার কাছে তোর এমন কোনো পিক আছে নাকি যাতে তুই কাউকে প্রপোজ করেছিস বা অন্য কোনো রোমান্টিকভাবে পিক তুলেছিস, কিন্তু আমার ফোনে তোর এমন কোনো পিকই ছিল না। তাই তোর ফোন খুঁজে খুঁজে পিকটা বের করে দেই। আমার ফোনে তো লক দেওয়া, তুই জানলে কিভাবে? মনে রাখিস আমি তোর ছোট বোন, এমন কিছু নাই যা আমি জানি না। আর এ তো মাত্র পাসওয়ার্ড। হ্যাঁ, দুজন মিলে কি প্ল্যানটাই না করেছে। ভালো না প্ল্যানটা? যা সর এখান থেকে, ঘরের শত্রু। বোঝো ঠেলা। এই বলে নীল চলে গেল, আর যাওয়ার সময় বলে গেল খাবার খেতে। তাই খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে গেলাম। সেখানে আমাকে দেখে বোন ভেঙচি কেটে খাওয়াতে মন দিল। আমি তখন বললাম, তাই তো বলি চাউলটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন? ঘরে এরকম ছোট হাতি বসায় রাখলে সংসারে শনি লেগে যাবে। যার বউ হবে সেই বেচারা 2 দিনেই ফকির হয়ে যাবে এই হাতিকে খাওয়াতে খাওয়াতে। বাবা দেখো তো ভাইয়া কি বলছে। ওর কথা ভাবতে হবে না তোর, তুই নিজেরটা চিন্তা কর। নিজের বউকে কি করে খাওয়াবি সেটা চিন্তা কর। আমি তো বিয়েই করবো না। কয়দিন পর নিজেই বিয়ের জন্য লাফাবিনি, এখন বলছে বিয়ে করব না। ঢং বাদ দিয়ে চুপচাপ খা। আর একটা কথা বলে হাত পেটে নয়, ফ্রিজে ঢুকবিনি। আমার কিছু না বলে চুপচাপ খেয়ে ঘরে এলাম। গ্রীষ্মের ছুটি দিয়েছে, পড়াশোনার চাপ নেই, তাই শুয়ে ফেসবুকিং করছিলাম। তখন নীরা মেসেজ দিল। মেসেজে লেখা ছিল হাই। আমি সিন করে রিপ্লাই দিলাম না, এতে করে রাগে ইমোজি দিল। তখন মনে পড়লো পিকের কথা, তাই রিপ্লাই দিলাম হ্যালো। হাই দেওয়ার সময় হাত দুটো কি ছাদে রেখে আসছিলেন যে ইমোজি দেওয়ার পর রিপ্লাই দিলেন? না, ছাদে ছিল না, ছাদের নিচে ছিল। কাল আমি এক জায়গায় ঘুরতে যাব, আপনি বিকেল 4:30টায় চলে আসবেন। আমি কি হাতের মোয়া নাকি যে যখন ইচ্ছা খাবেন, যখন ইচ্ছা রেখে দিবেন? যখন যা বলবেন তাই করতে হবে নাকি? আপনি আমার হাতের মোয়া কেন হবেন? আপনি তো আমার পিকের মোয়া। পিক যদি আন্টিকে দেই তো আপনার কি হবে? কি আর হবে, আমার বাড়িটা ক্রিকেট স্টেডিয়াম হবে, আর আমার মা আমাকে ছক্কা মারবে, এই তো। তাই বলছি সাবধানে থাকুন, সুস্থ থাকুন। বাই, ঘুমাবো। ওকে, ঘুমান। গুড নাইট। মনে মনে বললাম সব কিছু ব্যাট করে এখন গুড নাইট পড়া হচ্ছে। আপনার কপালে স্বামী চটবে না, এই বলে দিলাম। আমিও ফোন রেখে শুয়ে পড়লাম। কাল আবার বেড়াতে নিয়ে যেতে হবে। হায় রে, আমারে কুলি বানায় দিছে, বিনা টাকার শ্রমিক। যাই হোক, এখন ঘুমাই। সেই দিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে চায়ের দোকানে বসে সব আড্ডা দিচ্ছিলাম। তখন রবি বলল, আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে, তোরা তো সব জানিস। আমি তো জানি না। কারণ তুই সেদিন ছিলি না, আর ম্যাচটা সেই দিনে হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটা স্থগিত হয়েছিল। আজকে বিকালে আবার ডেট দিয়েছে খেলার। ঠিক হয়েছে, আমাকে ছাড়া খেললে এমনি হবে। কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? সেই দিন তো তুই ছিলি না, তাই তোকে ছাড়া আরেকজনকে নিয়েছিলাম। আর অপর পক্ষের দল বলেছে আজ যে কয়জন আছে পরবর্তী যেদিন খেলা সেই কয়জন যেন থাকে। কিন্তু সমস্যা হচ্ছে তোর বদলে যাকে নিয়েছিলাম সে এখন খুবই অসুস্থ, তার পক্ষে খেলা সম্ভব নয়। এই কথা বিপরীত পক্ষের দলকে জানালে তারা বলে হয় ওকে নিয়ে খেলতে হবে, না হয় একজন কম নিয়ে খেলতে হবে। এটা কি সম্ভব বল? এটা তো অন্যায়। তুই একটু চল, ওদের গিয়ে বোঝা। বল ওই ছেলের বদলে তুই খেলবি। আমার তো কাজ আছে বিকালে। প্লিজ এমন বলিস না। আমরা হেরে গেলে আমাদের ক্লাবের সম্মানের কি হবে? তাও এক কথা। ম্যাচ কয়টায়? 3টায়। তুই যাবি? যাব। ওকে, এখন যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসি। দুপুরে দেখা হবে। তারপর ওখান থেকে বাড়ি চলে আসলাম।
এসে ভাবতে লাগলাম নীলা তো 4:30টায় যেতে বলেছে, 1:30 কি ম্যাচ শেষ হবে? না, হবে না, কিন্তু না গেলেও তো নয়। কী করি? না, চাই, ক্লাবের সম্মানের ব্যাপার, আমি না হয় কাউকে বলে একটু আগে চলে আসবো না। 7-5 ভেবে খেলতে গেলাম। ওইখানে গিয়ে সব সমস্যা মিটিয়ে খেলা শুরু হলো। খুব ভালোই হচ্ছিল খেলা। টস জিতে আমরা ব্যাটিং নিয়েছিলাম। 15 ওভারের খেলা, আমরা 135 রান টার্গেট দিয়েছি। খেলতে খেলতে কখন যে 4:30 বেজে গেছে টেরই পাইনি। 10 ওভার যেতেই আমরা অল আউট করে দিই। 4:45-এ খেলা শেষ হয়। আমি মাঠের বাইরে এসে আমার ফোন হাতে নিয়ে দেখি 4:45 বাজে। সাথে নীলা 10 বার কল করেছে, আর লাস্টে একটা মেসেজে লিখেছে কপালে আজ বহু দুঃখ আছে। আমি আর কিছু না ভেবে ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু তুলছে না। তাই দেখে আমি আর দেরি না করে দৌড়ানো শুরু করলাম। 2 বার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো। হ্যালো, আসলে আমি দুঃখিত, বিপদে পড়ে আসতে লেট হয়েছে। প্লিজ কিছু মনে করেন না, আমাকে 5 মিনিট দিন, আমি এক্ষুনি আসছি। 5 মিনিটের 1 মিনিট লেট হলে আপনার? হবে না, বাই, আসছি। এই বলে ফোন রেখে আরও জোরে দৌড়াতে লাগলাম। নীলাদের বাড়ি থেকে মাঠটা 15 মিনিটের রাস্তা। আমি দৌড়ে 5 মিনিটের মধ্যে চলে গেলাম। গিয়ে হাঁপাতে হাঁপাতে বললাম, সরি। হাঁপাচ্ছেন কেন? কি আজব মেয়ে আপনি! 15 মিনিটের রাস্তা 5 মিনিটে পার করলে হাঁপাবো না তো কি নাচবো? এটা আপনার শাস্তি লেট করার জন্য। বুঝলাম। এবার চলুন, কোথায় যাবেন? তারপর নীলার আমি একটা রিক্সায় উঠে পার্কে গেলাম। এখানে আপনার কি কাজ? আমার পার্ক অনেক ভালো লাগে, তাই যখন ইচ্ছে হয় তখনই চলে আসি। এখানে আমাকে আর কি দরকার? আপনি তো নিজেই আসতে পারতেন। উফ, চুপ করে বসুন তো। একটা কথা বললে গুলি করে খুলি উড়িয়ে দেবো। শুধু ওইটাই পারেন, বিনে পয়সায় চাকর বানিয়ে রাখছেন। পয়সা লাগবে? দিলে মন্দ হয় না। কি হলো? কিছু না। তো কি বিপদের জন্য আসতে দেরি হলো? আমাদের ক্লাবের ক্রিকেট ম্যাচ ছিল, তারপর নীলাকে উপরে খেলার সব কথা বললাম। ও, তার মানে আপনারই জিতেছেন। টফি কই? আমার পকেটে। কি? টফি কি পকেটে থাকে? জানেন যখন, তাহলে জিজ্ঞেস করছেন কেন? টপিক কি আমি হাতে করে নিয়ে রাজু দর্শনে যাব? আজব। ওকে ওকে, এত রাখছেন কেন? কিছু না, বাড়ি যাবেন কখন? আমার শরীর ভালো লাগছে না। কি হয়েছে? অনেকদিন পরে ক্রিকেট খেললাম, তারপর আবার বিকেলে জগিং করলাম, তাই একটু খারাপ লাগছে। বিকেলে কেউ জগিং করে? আপনার জন্যই তো হলো, যে দৌড়ানি দিয়েছিলাম, মনে হয় রাতে জ্বর চলে আসবে। ও সরি, আমি বুঝতে পারিনি। চল বাড়ি যাই। তারপর নীলাকে বাড়ি দিয়ে এসে ফ্রেশ হয়ে বিছানাতে গায়ে দিতেই ঘুমিয়ে পড়ি। সাধারণত শোয়ার সাথে সাথে আমার ঘুম ধরে না, কিন্তু আজ ক্লান্ত ছিলাম, তাই দ্রুত ঘুমিয়ে পড়ি। রাতে নিরু খাবার জন্য ডাকতে আসে। আমি উঠতে গেলে মাথা ঘুরে বিছানায় পড়ে যাই, আগান হয়ে যায় তখনই। তারপরে আমার আর কিছু মনে নেই। সকালে জ্ঞান ফেরে। আমি উঠতে চেয়েছিলাম কিন্তু পারলাম না, সারা শরীর ব্যথা। একটু পর মা রুমে এলো। কিভাবে জ্বর এলো, এত কি করি যে জ্বর আসে জানায়নি কেন, একসাথে এতগুলা প্রশ্ন করে কিছুক্ষণ বকাবকি করে চলে গেল। আসলে মা যতই করা হোক, মা তো মাই, মায়ের মতো কেউ হয় না। একটু পর নীরু আসলো। ও বলল, তোর হঠাৎ এত জ্বর হলো কেন? কাল অনেকদিন পর ক্রিকেট খেলছিলাম, তাই। এর আগেও তো খেলেছিস, কই এত তো জ্বর আসে নাই। আর কি হয়েছিল সেটা বল। কি আর হবে, শাকচুনি দৌড়ানি খেয়েছিলাম। ও বুঝতে পারছি, নীলাপু তাই তো। শুনেছিলাম রত্নে রত্ন চেনে, এখন দেখি শাকচুনিকে চেনে। খাবার খেয়েও ওষুধটা খেয়ে নে। ওকে, খাওয়া দাওয়া শেষে। থাক, আমি গেলাম। এই বলে নীরু চলে গেল। আমারও ঘুম পাচ্ছিল, তাই ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঘুম থেকে উঠি, এখন মোটামুটি ভালো লাগছে, তাই ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীলা আমার রুমের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। তাই আমি সেখানে গিয়ে বললাম, এ কি, আপনি এখানে? শুনলাম আপনি নাকি অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছেন, তাই দেখতে আসলাম। আপনাকে কে বলল? নীরু বলছে। ও, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আবার কি কোথাও যেতে হবে নাকি যে এত খবর নিচ্ছেন? আরে না, আপনি অসুস্থ তাই দেখতে আসলাম। নাকি আসা যাবে না? এসেই তো পড়েছেন, আবার বলছেন কেন? ওকে, চলে যাচ্ছি। থাক, এসেছেন যখন থেকেই যান। সত্যি? হুম।
আসলে আমি সরি, আমি বুঝতে পারি নাই যে আমার জন্য আপনার এত বড় ক্ষতি হবে। তা বুঝবেন কেন? পরের মাথায় কাঁঠাল ভেঙে খেতে তো ভালোই জানেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। চলুন গল্প করি। কিছু বলেন। কি বলবো? আমি জানি, আপনি বলুন। যেমন কি? আমার মাথা বলুন। ওকে, আপনার মাথা অনেক বড় এবং মোটা, আর তার মধ্যে শয়তানের জন্য নির্মিত একটা ঘর আছে, যাতে একটি শয়তান বসবাস করে, ঠিক আপনার মতো। কি বললেন? আমি কি কিছু বলেছি? হুম, বললেন তো। তো আবার জিজ্ঞেস করেন কেন? নাকি কথাগুলো এত ভালো লেগেছে যে রিপিট টেলিকাস্ট চাচ্ছেন? কেলানো বাদ দিন। হোয়াট ইজ ক্যালানো? এত বড় মেয়ে আর কী সব ভাষা ব্যবহার করেন? আমার মতো স্মার্ট ভাষা ব্যবহার করুন। আজ তবে যাই, বাই, পরে দেখা হবে। আমি চাই না। এই বলে নীলা চলে গেল। সেই দিনের মতো আর ঘর থেকে বের হলাম না। পরের দিন বের হতে চাইলাম, কিন্তু মা বের হতে দিল না। তাই ছাদে গিয়ে বসেছিলাম আর প্রকৃতি দেখছিলাম। এমন সময় পেছন থেকে কে বলল, কেমন আছো? কে বলল এটা দেখার জন্য পেছনে তাকালাম। যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। আপনারা কি ভাবছেন নীলাকে দেখে অবাক হওয়ার কী আছে? জি, ওটা নীলা না, ওটা আমার ফুফাতো বোন জান্নাত। ও নিরুর সমবয়সী। সম্পর্কে আমি ওর ভাই হলেও ও আমাকে অন্য চোখে দেখে। জি, আপনারা যা ভাবছেন তাই। জান্নাত আমাকে পছন্দ করে, কিন্তু আমি একদম পছন্দ করি না। এটা ওর আবেগের বয়স। আবেগের বয়সে যেমন আমাকে পছন্দ করে, তেমনি একদিন অন্য কাউকে পছন্দ করবে। কথায় কথায় ও আমার পাশে চলে আসছে এবং আবার জিজ্ঞেস করছে, কি হলো বললে না? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুমি নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলে? হুম। কিভাবে হলো এসব? নিজের যত্ন নিতে পারো না? এত বড় হয়েছো আর একটুও জ্ঞান হয়নি? এত প্রশ্ন করিস কেন? জানিস তো আমি এত প্রশ্ন করা পছন্দ করি না। আসলে এই মেয়ের আগলা পিরিত আমার ভালোই লাগে না, তাই বিরক্তি নিয়ে কথাটা বললাম। আচ্ছা সরি, আর বলবো না। হুম, চুপচাপ বসে থাক, নইলে চলে যা। তুমি সামনে থাকলে চুপ থাকতে পারবো না, তাই যাচ্ছি। এই বলে যাওয়ার সময় পা বাড়াতেই জানি না কীভাবে ও পড়ে গেল, তাও আবার আমার ওপর। পড়ে গিয়ে দেখি জান্নাত আমার দিকে চেয়ে আছে। তখন আমি বললাম, এটা বাংলা সিনেমা না, আর আমরা নায়ক নায়িকা নয় যে দিনভর আমার দিকে তাকিয়ে থাকবে। ওর তাড়াতাড়ি। ইস, তুমি একেবারে আনরোম্যান্টিক। এসব পরে বলতে পারবি, এখন ওর। কেউ দেখলে কি ভাববে? যা ভাবার ভাবু, আমার তাতে কিচ্ছু যায় আসে না। উঠবি নাকি ফালাই দেব? জান্নাত আর আমি একসাথে উঠে দাঁড়ালাম। ও যাওয়ার সময় পা বাড়লো, কিন্তু যেতে পারলো না, কারণ ওর চুল আমার শার্টের বোতামে আটকে গেছে। তাই ও চুলটা ছাড়ানোর জন্য আমার অনেক কাছে চলে আসলো। এটাতে আমার খুব বিরক্ত লাগছে, কিন্তু কিছু করারও নাই, তাই মুখটা উপরের দিকে তুলে আছি। এমন সময় নীলা আসলো। এসব কি হচ্ছে? ওর কণ্ঠ শুনে আমি ওর দিকে তাকালাম। ততক্ষণে জান্নাতের চুল ছাড়ানো হয়ে গেছিল, কিন্তু ও ইচ্ছে করে আমার কাছে ছিল। তখন আমি বললাম, কিছু না, এ হলো আমার ফুফাতো বোন জান্নাত। ওর চুল আমার শার্টে বেজে গেছিল, তাই ও সেটাই ছাড়াচ্ছিল। ইনি কে? এনাকে এত কৈফিয়ত দিতে হবে কেন? ও নীলা, আপুর বন্ধুর মেয়ে। তো এখানে কি চাই? বন্ধুর মেয়ে বলে কি যখন তখন বাড়ি চলে আসবে? হুম, আসবো, তাতে আপনার কি? এটা কি আপনার বাড়ি? না, কিন্তু এটা আমার মামার বাড়ি। মামার বাড়ি নিয়ে ভাব না নিয়ে নিজের বাড়ি থেকে ভাব নিয়ে। আপনাকে কিছু বলছি না বলে আপনি যা খুশি তাই বলছেন। আপনি আর কি বলবেন? চুপ করে থাকতেই আপনার ভালো। চুপ করে থাকলে কি করবেন? এক থাপ্পড় মারবো। আর আমি কি ছেড়ে দেব? আমার হাতগুলো বক্সে তুলে রেখে আসিনি। দেখে তো মনে হচ্ছে এক পিচ্চি। এত সাহস কই থেকে আসে যে বড় মানুষের মারতে যান? আমি পিচ্ছি না, আমার বয়স 15 বছর। এত পিচ্চি মেয়ে? আমাকে পিচ্চি বলবেন না। জান্নাত নীলা ঝগড়া করছে আর আমি নীরব দর্শকের মতো সব দেখছি। কিন্তু এখন যদি এদের চুপ না করাই, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বেশি সময় লাগবে না। আপনারা চুপ করবেন? কি শুরু করেছেন? বাচ্চাদের মতো ঝগড়া করছেন। জান্নাত, ঘরে যা। আমি যাব কেন? ওকে যেতে বলো। যা বললাম তাই কর। জান্নাত চলে গেল। নীলা বলল, সুস্থ হওয়া তো একদিনও হয় নাই, আর রোম্যান্স শুরু করে দিয়েছেন।
কি বলছেন? এসব কিসের রোম্যান্স? দেখলাম তো কেমন দুজন ছিলেন। আপনি ভুল ভাবছেন, ও আমার ফুফাতো বোন। চুপ করুন। আজকের দিনের মতো আপনাকে ছেড়ে দিলাম, কালকে আমি এক জায়গায় যাব, আমাকে নিয়ে যাবেন। পারবো না। ওকে, যাচ্ছি আন্টির কাছে। মা যেতে বললেও যাব না। আমি রিকোয়েস্ট করতে নয়, পিক দেখাতে যাচ্ছি। হায় রে, পিকের কথা মনে ছিল না, তাই বললাম কোথায় যাবেন? কাল এসএমএস করে দেবো, সকাল 9টায় সেখানে চলে আসবেন। এত সকালে? জি, ঠিক টাইমে চলে আসবেন, না হলে। ওকে। নীলা চলে যাওয়ার পর আমিও নিচে চলে আসলাম। নিচে এসে ফ্রেশ হয়ে খেয়ে রুমে বসে একটু ফোন টিপছিলাম, তখন কারো ঘরে আসার আওয়াজ পেলাম। জান্নাত এসেছে। কি করো? হাডুডু খেলছি। কই, তুমি তো ফোন টিপছো। দেখছিস যখন তখন জিজ্ঞেস করিস কেন? আরে রাগ করছো কেন? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। করবি না। এখানে কেন এসেছিস? তোমার সাথে গল্প করতে। আমার ভালো লাগছে না, এখন ঘুমাবো। তুই যা এখান থেকে। তুমি এমন কেন? তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি। তোমাকে কতবার প্রপোজ করলাম, সব কিছু বুঝেও কেন অবুঝের মতো ব্যবহার করো? আমি কিছু বুঝি না, আমি ফিডার খাই। এখন ভাগ এখান থেকে, নইলে আমি চলে যাব। আচ্ছা আমি যাচ্ছি, তোমার ঘর তোমার বাড়ি, তুমি কেন যাবে? যা। আমার কথা শুনে জান্নাত চলে গেল। এইটুকু মেয়ে আইসে আমাকে বোঝাতে, মেজাজটাই খারাপ করে দিল। মনে হয় থাপ্পড় দিয়ে প্রেম সোটায় দিই। ওই রাগ নিয়েই ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখলাম রাত হয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে গেলাম। সেখানেও ওই মেয়ের রেহাই দিল না, বেছে বেছে আমার চেয়ারের পাশেই বসলো। মনে হচ্ছিল ওখান থেকে উঠে আসি, কিন্তু ওখান থেকে উঠে আসলে আমার মা আমাকে আস্ত রাখবে না, তাই চুপচাপ খেয়ে রুমে এসে দরজাটা লাগিয়ে দিলাম। বলা তো যায় না ওই মেয়ে আবার চলে আসতে পারে, তাই রাতে একটু ফেসবুকে ঢুকলাম। দেখি নীলা অ্যাক্টিভ আছে। আমি সেদিকে মন না দিয়ে ঘুরতে লাগলাম নিউজ ফিডে। হঠাৎ একটা ইন্টারেস্টিং গল্প চোখে পড়লো, তাই মন দিয়ে সেটাই পড়তে লাগলাম। প্রায় 45 মিনিট নিয়ে গল্পটা সময় নিয়ে সব পাঠ পড়লাম। ভালোই লাগলো স্টোরিটা। স্টোরি থেকে বের হয়ে এসে দেখি নীলা মেসেজ দিয়েছে 7টা। একটা হাই, বাকিগুলো রাগের ইমোজি আর স্টিকার, আর লাস্টের এসএমএস। কাল যদি টাইম মতো না আসেন তাহলে আপনার যে কী অবস্থা করব তা আপনি কল্পনা করতে পারছেন না। নীলা লাইনে ছিল না, তাই আর এসএমএসের রিপ্লাই দিলাম না। নীলার কথাতে বিরক্ত লাগলো না, কারণ নীলার এই রাগে রাগে ভাব আমাকে জোর করে কাজ করানো কেন জানি না প্রথমে খারাপ লাগলেও এখন ভালোই লাগে। আর তাছাড়া 2 দিন ঘর থেকে বের হতে পারি নাই, তাই একটু বেড়ালে আমারও ভালো লাগবে। তাই আর কিছু না ভেবে ঘুমালাম। সকালে জান্নাতটাকে ঘুম ভাঙলো। ওঠো, চলো আমরা ঘুরতে যাব। না, আজকে আমার কাজ আছে। প্লিজ চলো, আমি মামিকে বলেছি, মামিও অনুমতি দিয়েছে। বললাম তো কাজ আছে, অন্যদিন নিয়ে যাব। তখন ঘরে মা আসলো আর বলল ও যেখানে যেতে চায় নিয়ে যেতে, কারণ ও আজ বিকেলেই চলে যাবে। আপনারা তো জানেন মায়ের কথা অমান্য করার ক্ষমতা আমার নাই, তাই বাধ্য হয়ে যেতে হলো। যাওয়ার সময় ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি। জান্নাতকে নিয়ে একটা পার্কে গেলাম। পার্কে গিয়ে ও বলল আইসক্রিম খাবে, তাই একটা আইসক্রিম এনে দিলাম। আইসক্রিম নিয়ে একটা ব্রেঞ্চে বসলাম। জান্নাত আমাকে খাওয়ার জন্য জোর করছে, কিন্তু আমি খেতে চাচ্ছি না, কিন্তু শেষমেশ জোর করে খাইয়ে দিল। তখন দেখলাম নীলা আমাদের সামনে। ও আমাকে দেখে রাগে চোখে চেয়ে চলে যাচ্ছিল। আমি এত ডাকলাম পেছন থেকে, শুনছিল না, তাই সামনে গিয়ে ওকে ডাক দিলাম। তখন ও যা করলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তখন ও বলল, কে আপনি? আমাকে চিনছেন না? আরে চোখের মাথা খেয়েছেন নাকি? আমি নীল। আমি আপনাকে চিনি না, রাস্তা থেকে সরে দাঁড়ান। আমি জানি আপনি রাগ করে কথাটা বলছেন, কিন্তু হোয়াট রাবিশ, রাস্তা থেকে সরুন। না, আগে আমার কথাটা শুনুন। আপনার কোনো কথাই আমি শুনবো না। না, শুনতে হবে। আমি সকালে এখানে আসছিলাম, কিন্তু মা কথাটা শেষ হতে না হতেই নীলা পাশ কাটিয়ে চলে গেল। তাই আমি পেছন থেকে হাতটা ধরতে যাব, তখনই ঠাস। কি আপনারা কি ভাবছেন থাপ্পড় মেরেছে? না, আপনারা যা ভাবছেন তা না। আসলে নীলার হাতটা যখন ধরতে যাব ঠিক তখনই কিছু একটার সাথে পা পেঁচে যায় আর আমি নীলাকে নিয়ে পড়ে যাই। পার্কে অনেক মানুষ বিদায় সিনেমার মতো
অত সময় তাকিয়ে থাকার সময় নাই, তাই দুজনই তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়াতেই জি, এবার নীলা থাপ্পড় মেরেছে। আপনার সাহস হয় কিভাবে এসব করার? আমি তো ইচ্ছে করে করে নাই, আমার পা পেছে পড়ে গেছি। চুপ করুন। আপনাদের খুব ভালো করে জানা আছে একটা অন্য মেয়ের সাথে ঘুরতে এসে আবার আরেকটা অন্য মেয়ের সাথে টাঙ্কি মারতে আসে। সেই সময় জান্নাত এসে নীলাকে ইচ্ছা মতো কথা শোনাতে লাগলো। নীলাকে ছেড়ে দেবার পাত্রী লাগলো যুদ্ধ, থুক্ক, ঝগড়া। তাই আমি জান্নাতকে শান্ত করে ওকে একটা ব্রেঞ্চে বসিয়ে দিলাম। নীলার পেছনে পেছনে গেলাম জান্নাতের হয়ে সরি বলতে, কিন্তু ও যা বলল। আপনাকে না আমার সামনে থেকে যেতে বললাম? আপনাকে যেন আর আমার সামনে না দেখি। আজকের পর থেকে আমি আপনার ছায়াও দেখতে চাই না। এতদিন তো আপনাকে অনেক জ্বালাইছি, আজকে থেকে তো মুক্তি করে দিলাম। আপনার যা খুশি করেন, কিন্তু আপনার মুখ আর আমাকে দেখাবেন না। ভালো থাকবেন। গুড বাই। নীলা কথাগুলো বলে চলে গেল। আমিও সেখানে দাঁড়িয়ে ভাবছি কি হলো আমার সাথে। আমি কি এমন করলাম যে আমাকে চড় মারলো, তার উপর আবার অপমানও করলো। একটিবার আমার কথা না শুনেই এমন করলো। ওকে যখন আপনি আমার মুখ দেখতে চান না, আমিও আপনার সামনে যাব না। তারপর সেখান থেকে জান্নাতকে নিয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে গোসল দেওয়ার জন্য ওয়াশরুমে যাই। তখন ভাবতে লাগলাম এই সামান্য কারণে নীলা আজ আমার সাথে এত কিছু করলো। এসব ভাবছিলাম, মায়ের কথায় ভাবনা ছেদ পড়লো। নীল, এত সময় বাথরুমে কি করিস? কই, মাত্রই তো ঢুকলাম। পাগল হলি নাকি? তোর আসার 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে, আর তুই তো এসেই বাথরুমে ঢুকছিস। কি বলো, এত সময় হয়েছে? ওকে, তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। তারপর ওয়াশরুম থেকে বের হয়ে বারান্দায় বসেছিলাম, তখন নীরু আসলো। চল, মা খাওয়ার জন্য ডাকছে। খাবো না, খিদে নেই। তোর মতো মানুষ বলছে খিদে নাই? পৃথিবীর অষ্টম আশ্চর্য। নীরু, ভালো লাগছে না, যা এখান থেকে। কি হয়েছে ভাইয়া, তোকে এমন দেখাচ্ছে কেন? কিছু না। আমাকে বলবি না? প্লিজ আমাকে একা থাকতে দে, প্লিজ। আচ্ছা, আমি যাচ্ছি। নীরু চলে গেল। নীলার কথা ভেবে কষ্ট হচ্ছে। ও কিভাবে এইসব কথা বলতে পারলো? এই কয়দিনে ওর সাথে ঘোরাফেরা, মজা করা, ওকে রাগানো সব খুব মনে পড়ছিল। ওকে খুব মিস করছিলাম। ওর বলা কথাগুলো খুব কষ্ট দিচ্ছে। হয়তো ওর মায়া পড়ে গেছি, কিন্তু কেন পড়লাম? আমি তো কারো মায়া পড়তে চাই নাই। আমি জানি কারো মায়া পড়লে সেখানে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তারপরেও আমি কেমনভাবে মায়ে পড়লাম। না, ওর মায়া কাটাতে হবে যেভাবেই হোক। তাই আমিও সিদ্ধান্ত নিলাম আমি আর ওর সামনে যাব না, কোনো রকম যোগাযোগ করব না। বিকালে জান্নাত চলে গেল। যাওয়ার সময় শুধু সরি বলে চলে গেল। এভাবে কেটে গেল 5 দিন। এর মাঝে নীলাও আমার সাথে যোগাযোগ করে নাই, আর আমিও না। আমি ভেবেছিলাম হয়তো ওর সামনে না গেলে ওকে ভুলতে পারবো, কিন্তু না, আমি আরও বেশি মিস করতে থাকি। এখন বেশি ঘর থেকে বেরি হই না, প্রয়োজন ছাড়া বেরি হই না বললেই চলে। শুধু ঘরে বসে থাকি, না হলে ছাদে বসে থাকি। বাড়ির সবার কাছে আমাকে নর্মাল মনে হলেও নীরু ঠিকই বুঝতে পেরেছে আমার কিছু একটা হয়েছে। তাই প্রতিদিন এসে আমার কাছে জানতে চায় যে আমার কি হয়েছে। কিন্তু তখন আমি একটা মিথ্যে হাসি দিয়ে বোঝাতে চাই কিছু হয় নাই, কিন্তু নীরু তাও ধরে ফেলে। হয়তো বোনরা এমনই হয়, প্রত্যেক ভাইয়ের জন্য একটা বোন আল্লাহর দেওয়া বিশেষ নিয়ামত। যাই হোক, সেসব গেল। আজকে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন নীরু এসে ডাকলো। ভাইয়া। বল। মা রেডি হতে বলল। কেন? বাবার কলিকের মেয়ের বিয়ে আজকে, সেখানে যেতে হবে। তোরা যা, আমি যাব না। যেহেতু বাবার কলিগ, সেহেতু নীলা নিশ্চয়ই যাবে, কিন্তু ও আমাকে ওর সামনে যেতে মানা করেছে, তাই না বললাম। প্লিজ ভাইয়া চল, তুই কেমন যেন হয়ে গেছিস। আগের মতো কথা বলিস না, মজা করিস না, ঘর থেকে বের হোস না, এমন কোনো হয়ে গেলি। আরে কিছু না। আচ্ছা, আমি গেলে তুই খুশি হবি? বোনকে দুঃখী দেখতে ইচ্ছে করছিল না, তাই রাজি হলাম। অনেক। ওকে, আমি এখনই যাচ্ছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি, কেমন? থ্যাংক ইউ ভাইয়া। হয়েছে, এত বড় বড় দাঁত বের করে হাসিস না। হাতিরা নিজেদের দাঁত ভেবে তুলে নিয়ে যাবে, তারপর কেউ তোর মতো পেতনিকে বিয়ে করবে না। কি বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা।
আমাকে আর পেলে তো বাথরুমের দরজা বন্ধ করে দিলাম। ওই পাশ থেকে নীরু হাসতে হাসতে চলে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে একটা সাদা রঙের শার্টের ওপর নীল রঙের কোট পরলাম আর কালো প্যান্ট এবং কালো জুতা পরলাম। পরে বাইরে গেলাম। মা বাবা রেডি, কিন্তু নীরু এখনও রেডি হয় নাই, তাই ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর নীরু আসলো। তখন আমি বললাম, বাবা, তোমার কলিগের মেয়ের বিয়ে নাকি তোমার মেয়ের বিয়ে? আমিও তো বুঝতে পারছি না মামি এত সাজুগুজু করছে কেন। দেখছো মা কেমন আমাদের খোটা দিয়ে কথা বলছে? তাতে মনে হয় ভাইয়া আর বাবা কম সাজছে। ঠিক বলছিস নিরু, নিজেদের বেলায় 16 আনা, আমাদের বেলায় 4 আনা। হয়েছে, আমাদের ভুল হয়েছে, এখন চলো, তাহলে দেরি হয়ে যাবে। ওকে চলো। তারপর সবাই মিলে বাড়িতে গেলাম। আমার মা আর বোন কনের কাছে গেল আর বাবা তার বন্ধুর কাছে গেল। মাঝখানে আমি একা হয়ে গেলাম, তাই মন খারাপ করে বাগানে গেলাম। সেখানে আগে থেকেই একজন ছিল, কিন্তু আমি সেদিকে খেয়াল না করে আমার মতো চেয়ারে বসে ফোন টিপতে লাগলাম। কথায় আছে, যার কেউ নেই তার ফোন আছে। ফোন টিপছিলাম আর তখন কে বলল, এখানে কি করছেন একা একা? কে দেখার জন্য মুখের দিকে তাকালাম, দেখলাম একজন অপরিচিত মেয়ে। তাই আমি বললাম, কি শোনা, আপনি কে? আমি স্মৃতি, যার বিয়ে আজ তার খালাতো বোন। আমি অনার্স 2য় বর্ষে পড়ি, বাড়ি কুমিল্লা। ও আচ্ছা, আমি নীল, যার বিয়ে হচ্ছে সে আমার বাবার বন্ধুর মেয়ে। আমিও 2য় বর্ষে পড়ি, আমার বাড়ি এই এলাকায়। আমরা কি বন্ধু হতে পারি? হতেই পারি, কিন্তু আমি আমার বন্ধুদের আপনি বলি না, তুই করে বলি। কারণ কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, তেমন বন্ধুদের সম্মান হজম হয় না। ওকে, আমরাও তুই করেই বলবো। এই বলে দুজনেই হেসে উঠলাম। কিন্তু আমাদের হাসি যে দুটি চোখ দেখছিল আর রাখছিল, তা আমরা খেয়ালই করিনি। পেছন থেকে কেউ আমার কলার টেনে ধরে। পেছন ফিরে তাকাতেই ভূত দেখার মতো চিৎকার দিয়ে বললাম, আপনি? তো আর কে আসবে? আপনার ওই জান্নাত নাকি এই মেয়ে? স্মৃতিকে উদ্দেশ্য করে বললাম। নীলাকে আজ দারুণ লাগছে। নীল কালারের শাড়ি পরেছে, সাথে নীল চুড়ি, কপালে নীল টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলে নীল পরির চেয়ে কম লাগছে না। ছাড়ুন আমাকে, কি অশুভর মতো কলা ধরেছেন? কি বলেন? আমি অভদ্র? তো আপনি কি ভদ্র হলে আমাকে এভাবে ধরতেন? আমি অভদ্র তাই না? আমার অভদ্রতা দেখাচ্ছি। এই বলে নীলা আমাকে বাড়ির পিছন থেকে নদীর পাশে নিয়ে গেল। এখানে কাউকে দেখছিলাম না, আমার ভয় হতে লাগলো। জানি না এই গুঁটি মেয়েটা কেন এখানে নিয়ে আসলো। আমাকে মেরে ফেলবে না তো? ভয়ে আমার প্রাণ যা যায় অবস্থা। এদিকে গুঁটিটা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে, আমি অভদ্র তাই না? না মানে, হ্যাঁ মানে, না মানে। এবার দেখাবো আপনাকে অভদ্রতা কাকে বলে, কত প্রকার কি কি। ওয়েট। এরপর নীলা যা করলো তাতে আমি ভয় পাবো না অবাক হবো বসেছিলাম না। তখন নীলা ধীরে ধীরে আমার দিকে আসছিল। এ দেখে আমি বললাম, আপনি এইভাবে এদিকে আসেন কেন? আমি তো অভদ্র, তাই অভদ্রতামও দেখাবো এখন। হ্যাঁ, আপনি আর এক পাও এগুলে আমি কিন্তু চিৎকার করব। হাসছেন কেন? আপনার মেয়েদের মতো কথা শুনে। আর এখানে কেউ আপনার চিৎকার শুনতে পাবে না। নীলা তো ঠিকই বলেছে, এটা একদম বাড়ির পেছনে। আমি সারাদিন চেঁচাতে থাকলেও কেউ শুনবে না, কিন্তু ওই গুন্ডি মেয়ের হাত থেকে যে করে হোক বাঁচতে হবে। কি করা যায়? এই তো আইডিয়া পাইছি। আইডিয়া পাইতে দেরি, কিন্তু প্রকাশ করতে দেরি নাই। যেই ভাবা সেই কাজ। তখন আমি নীলাকে বললাম, আমাকে যে অভদ্র বলছে সে একটা বিরাট অভদ্র। এখন এসব বলে কাজ হবে না। আরে মা, তুমি এখানে কি করছো? এ কথা বলতেই নীলা পেছন থেকে তাকাতেই আমি দিলাম এক দৌড়। আমাকে আর কে পায়? পালানোর সময় শুধু এইটুকুই শুনলাম যে আপনাকে তো আমি পরে দেখে নেব। তখন আমি বললাম, পরে পেলে তো। এই বলে সোজা বিয়েবাড়িতে চলে গেলাম। বিয়েবাড়িতে ঢুকতেই নীরুর সাথে দেখা। কি রে, কই গেছিলি আর এত হাঁপাচ্ছিস কেন? ইতনি কি আবল তাবল বলছিস? কি হয়েছে ঠিক মতো বল। আগে 1 গ্লাস পানি এনে দে। তারপর নীরু পানি এনে দিল। পানি খেয়ে একটু স্বস্তি পেলাম। তারপর নীরু আবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না, ওই একটু ভয় পেয়েছিলাম। একা একা
বাড়ির পেছনটা গেছিলাম তো তাই। পেতনিটা এত সহজেই ছেড়ে দিল? মানে? মানে যাকে দেখে ভয় পেলি সে এত তাড়াতাড়ি ছেড়ে দিল? আমি তোর কথা কিছু বুঝতেছি না। বুঝতে হবে না, খাবার সময় হয়ে গেছে, খেয়ে নে, কারণ ওই পেতনি তোকে আর ছাড়বে না। এই বলে নীরু চলে গেল। আমি তোর কথার কিছুই বুঝতে পারলাম না। তবে নীরু কি আমাদের দেখে ফেলেছে? ওসব পরে ভাবা যাবে, এখন গিয়ে খেয়ে আসি। দৌড়ানি খেয়ে খিদে লেগে গেছে। খাবার খেয়ে মায়ের কাছে গেলাম। মা, বাড়ি কখন যাবে? বিয়ে পড়ানো শেষ হলেই চলে যাব। কখন বিয়ে পড়াবে? আর কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, তাহলে আমি বাড়ির ছাদে যাচ্ছি। যাওয়ার সময় একটা ডাক দিও বা ফোন কইরো। তুই বিয়ে দেখবি না? আর বিয়ে? ওই গন্ডির থেকে তোকে বেঁচে নেই। বেঁচে থাকলে অনেক বিয়ে দেখতে পারবো, না হলে আমার বিয়ে দেখতে পারবো না। কি রে? না, আমার এত লোকজনের মধ্যে ভালো লাগছে না। ওইদিকে আমার কোনো বন্ধুরা বিয়ে বাড়িতে আসে নাই। রবির পরিবার দাওয়াত পেয়েছে ঠিকই, কিন্তু রবির কোনো এক দূরের আত্মীয় মারা গেছে, সেখানে গেছে। আর আমিরা থাকলে তাও একটু আড্ডা দিতে পারতাম। এখন একা একা বসে থাকা লাগবে। গডিটার জন্য কোনো জায়গায় গিয়েও শান্তি নাই। এত প্যারা দেয় কেন? ছাদে গিয়ে বাইরের পরিবেশ দেখছি আর বসে বসে নীলার কথা ভাবছি। এই মেয়ে কী চায়? এই বলে সামনে আসবেন না, আবার এই নিজেই ধূপ করে সামনে চলে আসে। আসলে মেয়েদের মন বোঝা সহজ নয়। যে বুঝতে পারবে সে হয়তো পাগল হয়ে যাবে, না হলে সে প্রেমে পড়ে যাবে। এতই সুন্দর আর জটিল মেয়েদের মন। এই কথাগুলো ভাবছিলাম, আর হঠাৎ ফোনটা বেজে উঠল। হয়তো মা ফোন দিয়েছে, তাই ফোন বের করে নাম্বারটা না দেখেই রিসিভ করে বললাম, মা, বিয়ের কাজ শেষ হয়েছে? ওই, আমি আপনার মা হই? এই কথা শুনে নাম্বারটা চেক করি। হ্যাঁ রে, এ তো নীলার নাম্বার। যেই ফোন কাটতে যাব ওই পাশ থেকে বলে ওঠে, একদম ফোন কাটবেন না, না হলে খুব খারাপ হয়ে যাবে। কি বলবেন তাড়াতাড়ি বলেন। আপনি এখন কোথায় আছেন? আকাশের নিচে। সেটা আমিও জানি, কিন্তু কোথায় আছেন সেটা বলুন। বলবো না। বলবেন না? না। আমি যদি আপনাকে খুঁজে পাই তাহলে কি হবে জানেন? আপনি যা করার করেন, আমি ফোন রাখলাম। এই বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে মাকে ফোন দিলাম, মা, বিয়ে শেষ হয়েছে? না, বিয়ে শেষ হলে আমি তোকে ডেকে নিব নে। এখন ফোন রাখ, আর বিরক্ত করিস না। মা ফোন কেটে দিল। একা একা ছাদে ভালো লাগছিল না, তাই নিচে কাউকে খুঁজতে লাগলাম। যদি চেনে কাউকে পাই। ছাদটা বেশি একটা উঁচু নয়, তাই নিচটা ভালো মতোই দেখা যায়। নিচে কাউকে দেখতে পেলাম না। অবশেষে পেলাম একজনকে, স্মৃতিকে। তাই ওকে হাতের ইশারায় ওপরে ডাকলাম। কিছুক্ষণ পর ও ছাদে আসলো। কি রে, বিরক্ত করলাম? না, আমি তো বোরিং হচ্ছিলাম, তাই বাইরে বের হয়েছিলাম একটু ঘোরার জন্য। তুই ডাকলি, এখন তাও একটু গল্প করা যাবে। আমার সাথে একা একা বোরিং লাগছিল, তাই তোকে ডাকলাম। আচ্ছা, তোকে তখন ওইভাবে টেনে নিয়ে গেল কে ওটা? ও হলো নীলা, আমার বাবার বন্ধুর মেয়ে। একেবারে গুন্ডি। যেদিন থেকে আইছে আমার প্যারা দিয়ে যাচ্ছে, যেখানে যাবে নিয়ে যাবে। কোনো মেয়ের সাথে দেখলে রেগে আগুন হয়ে যাবে। নিজেই বলে যেন তার সামনে না যাই, কিন্তু সে নিজেই আজ আমার সামনে এসে কী সব করলো তুই তো দেখলি। ও, তাহলে এই ব্যাপার? কি ব্যাপার? বলছি, আগে বল, তুই নীলাকে ভালোবাসিস নাকি? কেন বলতো? আরে বল তো। জানি না, কিন্তু যে কয়দিন ওকে ছাড়া ছিলাম খুব কষ্টে ছিলাম। প্রত্যেক রাত ওর কথাই ভাবতাম। ওকে খুব মিস করতাম। ওর গুন্ডামি, হুকুম, রাগ করা, মজা করা সব কেমন যেন মনের অজান্তেই ভালো লেগে গেছিল। আর ওকে দেখলে হার্টবিট শান্ত থাকে না। মনে হয় এই হৃদয়টা বের হয়ে আসবে। এটা ভয় নাকি ভালোবাসা আমি জানি না, কিন্তু ওকে দেখলে মনের মাঝে শান্তি লাগে। মনে হয় 7 রাজার সম্পদ আমার কাছে আছে। আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এইসব অনুভূতি যদি ভালোবাসা হয়, তাহলে আমি নীলাকে ভালোবাসি। হয়েছে, থামো, আমার বোঝা শেষ। তুমি ডুবে ডুবে পানি খাচ্ছ ঠিকই, কিন্তু বুঝতেছো না। কি এগুলো কি ভালোবাসা? রে, এগুলোই ভালোবাসা। আর মনে হয় নীলাও তোকে ভালোবাসে। আমি ঠিক ওকে বুঝতে পারি না।
এই অপমান করে তো এই শাসন করে, আবার এই হুমকি দেয়। ওর রাগটা অনেক বেশি, তাই ওর রাগটা ওর ভালোবাসা প্রকাশ করতে দিচ্ছে না। যে করেই হোক ওর রাগ সরিয়ে ওর ভালোবাসা প্রকাশ করাতে হবে। কিন্তু কিভাবে? সময় হলে সব হবে, অপেক্ষা কর। তো তোর বিয়ে নাই? তার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের ইয়ারের ফাইনাল পরীক্ষার পরেই বিয়ে। বাহ, অভিনন্দন। তোর নাম্বারটা দে, আমি পরে ডেট জানাই দিব না। ডেট ফিক্সড হয় নাই। ওকে, তোর নাম্বার 01। ওকে, তোকে কিন্তু আসতেই হবে, সাথে নীলাকেও নিয়ে আসবি। ওই কোনটিকে নিলে আমার আর খাওয়া হবে না, এই বলে দুজনেই হাসাহাসি শুরু করলাম। ঠিক তখনই নীলা এসে হাজির। ও আমাদের হাসাহাসি দেখেই রেগে চলে গেল। আমি ওকে পেছনে থেকে ডাকতে যাব, তখন স্মৃতি বলল, কই যাস? ও তো মনে হয় আবার ভুল বুঝলো, তাই ওর ভুল ভাঙাতে যাচ্ছি। এখন ওর পিছনে গেলে তুই অপমান ছাড়া কিছুই পাবি না। ওসব বাদ দে, আমার কাছে একটা প্ল্যান আছে। যদি ও তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ও নিজে এসে তোকে ভালোবাসার কথা বলবে। কিভাবে? এর জন্য তোকে মরতে হবে। কি বলছিস? মাজা ঠিক আছে তো? আমার বয়সই বাকি, এখনো বিয়ে করলাম না, নাতিমতির বিয়ে খেলাম না, এখনই মরবো? আল্লাহ, এত ইচ্ছা? আচ্ছা, আগে পুরো প্ল্যান তো শোন। ওকে বল। এরপর স্মৃতি আমাকে প্ল্যান সম্পর্কে সব বলল। তখন আমি বললাম, এই প্ল্যান কাজ করবে তো? ও যদি তোকে ভালোবেসে থাকে তাহলে আমি 100% শিওর প্ল্যান কাজ করবে। দোস্ত, আমার না ভয় করছে, পরে যদি নীলা সব জানতে পারে তো আমার কপালে কোনো সোনামি আছে। প্রেম করলে ভয় জয় করতে হয়। এখন ভয় ভুলে যা। এতে যেমন তুই নীলাকে পেয়ে যাবি, তেমনি নীলার জেদ আর রাগ একটু হলেও কমাতে পারবি। আচ্ছা, তাই হবে, কিন্তু এসব হবে কবে? আপাতত 2 দিন এসবের কিছুই করা যাবে না, কারণ এখন নীলা রেগে আছে। আগে ওর রাগ শান্ত হতে দে। 2 দিন পর এসব হবে। তোর 2জন ফ্রেন্ডকেও লাগবে প্ল্যানিংয়ে। ওকে, তুই যেমন বলবি তেমনই হবে। আমি তো আমার বন্ধুদের সেভাবে বোঝাতে পারবো না। আচ্ছা, তুই এখানে আর কতদিন থাকবি? 7 দিন। ওকে, তাহলে কাল কি বিজি আসিস? না, কাল তো কোনেকে আনতে যাওয়া, কিন্তু আমি যাব না। আমার জার্নি তেমন একটা পছন্দ না। ওকে, তাহলে কাল বিকালে আমার বন্ধুদের নিয়ে একটা রেস্টুরেন্টে দেখা করি, ওখানে তুই তো সব বুঝিয়ে বলিস। ওকে, আমি তো এখানের কিছুই চিনি না, তাই তুই একটু কষ্ট করে আমাকে নিয়ে যাস। আরে এটা ব্যাপারই না, নীলাকে পিক করতে করতে অভ্যাস হয়ে গেছে। তখন মা ফোন দিল আর বলল বিয়ে শেষ, বাড়ি যেতে হবে। তাই আমিও স্মৃতিকে বিদায় দিয়ে মা বাবার সাথে বাড়ি চলে এলাম। পরের দিন স্মৃতিকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম, সবাই মিলে প্ল্যান করলাম। সবশেষে হারামি দুইটা মানে রকি আর রবি বলছে, দেখ রবি, এতদিন গুন্ডি গুন্ডি করে এসে এখন সেই গুন্ডির প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাই তো দেখছি। কি রে, তুই বললি আমাদের খাওয়ানোর জন্য ডেকেছিস, তো খাওয়াবি কখন? এতক্ষণ কি খেলি? কি মাত্র কফি? আসলে তোরা তো হারামি নাম্বার 1। যদি খাওয়ার কথা না বলতাম তাহলে আসছি না, তাই একটু লোভ দেখে নিয়ে আসে। এই ব্যাপার, এখন বাগে পাইছি, না খাওয়ালে হেল্প নাই। একদম ঠিক। দোস্ত, এমন করিস না। আচ্ছা যা, কথা দিলাম, প্ল্যান সফল হলে খাওয়াবো। ঠিক তো। ওকে চল, এখন উঠি, অনেক সময় হলো। আমি স্মৃতিকে বাড়ি দিয়ে আসছি, তোরা চলে যা। ওকে বলে রবি আর রকি চলে গেল। আমি স্মৃতিকে বাড়িতে নামিয়ে দিয়ে বাড়ি চলে এলাম। এসে রাতে ভাবতে লাগলাম, সত্যি কি নীলা আমাকে ভালোবাসে? যদি না বাসে তবে কি হবে? আমি তো ওকে খুব ভালোবেসে ফেলেছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। তার পরের দিন গেল কোনো মতে। আজকে হলো প্ল্যান মোতাবেক কাজ করার দিন, তাই সব ঠিকঠাক করে কাজে লেগে পড়লাম। সেদিন হঠাৎ নীলার ফোনে একটা নাম্বার থেকে কল আসে, আর কলটা রিসিভ করতেই নীলা আমার নাম্বার থেকে কল যাওয়ায় নীলা প্রথমে রাগে ফোনটা তুলো না, দ্বিতীয়বারেও ফোনটা কেটে দিল, তৃতীয়বারে নীলা ফোনটা তুললো আর তুলেও কথা বলা শুরু করলো। কি চাই? এতবার ফোন করে কেন বিরক্ত করছেন? ওপাশ থেকে অপরিচিত কণ্ঠে একটা লোক বলছে, জি, আপনি কি এই ফোন নাম্বারের মালিককে চেনেন? জি চিনি, কিন্তু আপনি কে? আর নীলের ফোন আপনার কাছে কেন? আমাকে আপনি চিনবেন না। রাস্তার পাশে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে,
তার ফোনের কন্ট্যাক্ট লিস্টে আপনার নাম্বারটা ছিল, তাই আপনাকে কল করলাম। আপনি কি ওনার বাড়ির লোক? কি বলেন? নীলের অ্যাক্সিডেন্ট হয়েছে? কোথায়, কখন, কিভাবে, এখন কেমন আছে? হাসপাতালের ঠিকানা দিন। তারপর নীলা হাসপাতালের ঠিকানা নিয়ে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আর এদিকে আমরা আমাদের প্ল্যানিং মতো কাজ করতে শুরু করে দিই। তাড়াহুড়ো করতে গিয়ে তার মাকে সহ আমার বাড়ির কাউকে জানাই নাই। দৌড়ে হাসপাতালে যায় এবং তাড়াহুড়োতে ফোনটা বিছানার উপর ফেলে রেখে আসে। সে প্রায় পাগল হয়ে গেছে, না মানে পাগলি হয়ে গেছে। মেয়েরা তো আর পাগল হতে পারে না, তাই না? নীলার বাড়ি থেকে হাসপাতাল 30 মিনিটের রাস্তা, তাই সে একটা অটো করে হাসপাতালে যায়। হাসপাতালে গিয়ে সে দেখে আমি একটা বেডে ব্যান্ডেজ অবস্থায় আছি। সে দৌড়ে আমার কাছে আসে আর বলতে থাকে, নীল, এই নীল, কি হয়েছে আপনার? আপনি এমনভাবে শুয়ে আছেন কেন? কি হলো? কথা বলছেন না কেন? উঠুন, উঠে আমার সাথে ঝগড়া করুন। ঠিক সেই সময়ে একজন ডাক্তার আসে। তখন নীলা তাকে জিজ্ঞেস করে, ডক্টর, নীলের কি হয়েছে? ও কথা বলছে না কেন? না না, এমন হতে পারে না। আমার নীলের কিছু হতে পারে না। এই নীল, উঠুন, দেখুন তো এই ডাক্তারটা কি সব আজে বাজে কথা বলছে। নীল, উঠুন প্লিজ, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। উঠুন প্লিজ, একবার উঠুন, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। ভালোবাসার কথাটা বললেই তো উঠে যাই। প্লিজ উঠুন, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। প্লিজ উঠুন, একবার উঠে যান প্লিজ। এই তো গুড, আমি এখনই উঠবো না। আমাকে শাস্তি দেওয়া, কষ্ট দেওয়া না, আজকে সব শোধ নিব। আর একটু কান্না করো। হে আল্লাহ, তুমি দয়া করে আমার নীলকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমার কাছে ফিরিয়ে দাও। নীল প্লিজ, প্লিজ একবার কথা বলেন। আমি আর কখনো আপনাকে কষ্ট দেব না। আপনাকে আর কোনোদিন কষ্ট পেতে দেব না। প্লিজ প্লিজ প্লিজ। তখন আমি বেড থেকে উঠে বসলাম। আপনি কিন্তু বলেছেন আমাকে আর কষ্ট দেবেন না, তাই আমাকে আর কষ্ট দিতে পারবেন না। আপনি? আমি। তার মানে আপনার কিছুই হয় নাই? এইসব নাটক? আমার কিছু হলে কি আমি এখনো কথা বলতে পারতাম? আমার কিছুই হয় নাই। আপনি আমাকে ভালোবাসেন কি না এটা জানার জন্য এটা শুধুমাত্র একটা প্ল্যান। আমরা আমাদের প্ল্যানে সফল। কিরে তোরা কই, বের হয় এবার। আমার শুয়ে থাকতে থাকতে গা লেগে গেছে, তাই উঠে পড়লাম। রবি, রকি আর স্মৃতিকে ডাকলাম। ওরা তিনজন পর্দার আড়াল থেকে বের হয়ে এসে বলা শুরু করলো, মামা কি অ্যাক্টিং করলি? তোকে তো অস্কার দেওয়া উচিত। দোস্ত সাব্বাস, তুই পেরেছিস। সবাইকে অনেক ধন্যবাদ। তোদের জন্য সব ঠিকঠাক মতো করতে পারলাম। এদিকে নীলা 400 ভোল্টের রাগ নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছিল। তখন আমি ডাকলাম, কিন্তু শোনো না। তাই স্মৃতিকে বললাম, কিরে এখন কি করব? ও তো রেগে চলে গেল। রাগ করা স্বাভাবিক, ওর জায়গায় আমি থাকলে আমিও এমন করতাম। তাহলে এখন কি করব? আমাদের কাজ এইটুকুই, বাকিটা তোকেই সামলাতে হবে। যা গিয়ে ওর রাগ ভাঙা। আমি ওর দেরি না করে নীলাকে খুঁজতে লাগলাম। দেখলাম হাসপাতালের পাশে খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যালো, রাগ করেছেন? নীলা বিপরীত দিকে মুখ ঘুরিয়ে থাকায় আমি ওর সামনে গেলাম। দেখলাম নীলা কান্না করছে, তাই বললাম, সরি, আর হবে না, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আচ্ছা, আমি কানে ধরছি। দেখুন কানে ধরলাম। কান ধরে উঠবস শুরু করলাম। কি হলো, কিছু তো বলুন। এমনভাবে প্লিজ চুপ করে থাকবেন না। আপনারা শুধু কষ্ট দিতেই পারে। এসব করার আগে একবারও ভাবলেন না যার জন্য এসব করছেন তার মনে কতটা আঘাত লাগতে পারে? শুধু সরি বললেই কি আমার সব কষ্ট মুছে যাবে? জানেন আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি কতটা কষ্ট পাইছি? পাগলের মতো বাড়ি থেকে দৌড়ে আসছি। বাড়ি থেকে হাসপাতালে আসতে 30 মিনিট লাগে, কিন্তু এই 30 মিনিট আমার কাছে 30 ঘন্টা হয়ে গেছিল। আপনি কেমন আছেন সেটা দেখার জন্য। যখন ডাক্তার বলল আপনার বাঁচা অসম্ভব, তখন তো আমি ভিতরে ভিতরে মরেই যাচ্ছিলাম। হ্যাঁ মানছি, বাকি মেয়েদের মতো আমি আমার মনের কথাটা আপনাকে বলতে পারি নাই, আর আপনিও আমাকে আপনার মনের কথা বলেন নাই।
তাই দেখে এরকম একটা পথ বেছে নেবেন? আপনি যদি একবার আপনার মনের কথা বলতেন, তখন দেখতেন আমি আপনাকে স্বীকার করি কি না। তা না করে এইভাবে আমাকে কষ্ট দিলেন। সরি, আমি বুঝতে পারি নাই। আমার মধ্যে সাহস ছিল না আপনাকে সরাসরি ভালোবাসার কথা বলার। যদি আপনি আমাকে ভালো না বাসতেন সেই ভয়ে, আর সেই ভয়ে প্রপোজ করি নাই। প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ। আর কখনো কষ্ট দেব না। না, আমি আপনাকে ক্ষমা করব না। আপনি আমাকে ধোঁকা দিয়েছেন। প্লিজ আমাকে। কথাটা বলতেই নীলা সেখান থেকে চলে যায়। সেখান থেকে সোজা গাড়িতে করে বাড়িতে চলে যায়। তারপর আমি হারামিগুলোর কাছে গেলাম। তখন ওরা বলল, মামা, জলদি ট্রিট দাও। ফুট, তোদের সাথে প্ল্যান করে আমি নীলাকে কত কষ্ট দিলাম। ও রাগ করে চলে গেছে। দোস্ত, তুই যদি এটা না করতি তাহলে তোর ভালোবাসার কথাটা জানাতে পারতি না। সে যাই হোক, কিন্তু নীলা এতে অনেক কষ্ট পেয়েছে। আমাদের এটা করা উচিত ছিল না। যা হয়ে গেছে তা ভেবে আর কিছু হবে না। যা হয়েছে ভালোই হয়েছে। আর নীলা তোর উপর শুধু এখন একটু রেগে আছে। তাছাড়া আমার বিশ্বাস ওর ভালোবাসার কথা জেনে তুই যতটা খুশি হয়েছিস, নীলাও এখন ঠিক ততটাই খুশি আছে। সত্যি বলছিস? সত্যি। আর ওর রাগ করা স্বাভাবিক। এখন যে করেই হোক তোর ওর রাগ ভাঙাতেই হবে। বুঝতে পারছি। ধন্যবাদ রে, অনেক অনেক ধন্যবাদ আমার ভালোবাসা পাইয়ে দেওয়ার জন্য। তোর ভালোবাসা তোর পকেটে রাখ, এখন আমাদের ট্রিট দে। ক্রেডিট দে তাড়াতাড়ি। আমিও কিন্তু আছি। ওকে ওকে, দেব। একটু অপেক্ষা কর, আমি নীলার রাগটা ভাঙাই, তারপর সবাই মিলে রেস্টুরেন্টে যাব। সেখানে তোদের ট্রিট দেব। ওকে, কিন্তু স্মৃতি তো আর 4 দিন পরেই চলে যাবে। আরে ব্যাপার না, ও আমাকে সাহস জুগিয়েছে। ও না থাকলে আজ আমার ভালোবাসাকে পেতাম না। আর ওকে ট্রিট দেবো না, ওকে ট্রিট দেবো, সাথে একটা সারপ্রাইজ, তাও 2 দিনের মধ্যে। আমার সারপ্রাইজ লাগবে না, ট্রিট দিলেই হবে। না, তা কি করে হয়? সারপ্রাইজটা তো খুব স্পেশাল। তুই আমাকে এত হেল্প করলি, আর আমি এইটুকু করব না? ওকে করিস, কিন্তু 2 দিনের মধ্যে পারবি তো? নীলা যে রাগী মেয়ে, ওর রাগ ভাঙাতে পারবি? আরে এটা কোনো কথা হলো? কালকের মধ্যেই ওর রাগ ভেঙে যাবে। ওকে, তাহলে তো ভালোই। আচ্ছা চল এখন বাড়ি যাই। চল। তারপর সবাই মিলে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে রুমে শুয়ে গান শুনছিলাম। তখনই নীরু আসলো। বাহ বাহ, কি এমন হলো যে এত খুশি লাগছে তোকে? ভাবি পেলি নাকি? না, বউ পেয়েছি। আয় রে, মুখ ফুসকে বলেই দিলাম। কি বউ পাইছিস? কে সে? আরে কি বলিস? কিসের বউ? কার বউ? তুই তো বললি বউ পাইছিস। কানে কম দেখিস নাকি চোখে বেশি শুনিস? আমি বললাম বই পেয়েছি। একদম মিথ্যে বলবি না, আমি ঠিকই শুনেছি। না, ভুল শুনছিস। আচ্ছা ভালো, আমি তো খবর বের করেই ছাড়বো নে। কই থেকে বের করবি? কেউ জানে না আমার বইয়ের কথা। আসিস কেন? আমি তো এমনি এমনি বলছিলাম খবর বের করব, এটা কনফার্ম হওয়ার জন্য যে সত্যি আমি ভুল শুনেছি কিনা। তুই তো আমার সন্দেহকে দূর করে দিলি, কারণ তুই বললি তোর বউয়ের কথা কেউ জানে না। নীল, তুই একটা গাধা। মনে মনে নিজেকে নিজেই গাড়ি দিলাম। তো তোর বউ কি নীলাপু? কি, তুই জানিস কিভাবে? আমি সব জানি। আমি বলেছিলাম না আমি তোর ছোট বোন। তোর এমন কিছু নাই যা আমি জানি না। বোন, তোর 2টা পায়ে পড়ি, মাকে কিছু বলিস না। একটা শর্তে। কি শর্ত? আমাকে রোজ চকলেট বা আইসক্রিম এনে দিতে হবে। ওকে দেব, তাও মাকে বলিস না। ওকে ব্রাদার, চালিয়ে যাও। তারপর নীরু চলে গেল। তখন আমি ভাবতে লাগলাম কিভাবে নীলার রাগ ভাঙাবো, কিভাবে ওকে ইমপ্রেস করব। তখন মাথায় একটা বুদ্ধি এলো। নীলার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে খুঁজতে লাগলাম ওর পছন্দের জিনিস। অনেক খুঁজেও কিছু পেলাম না। পরে অনেক খোঁজাখুঁজির পর পেলাম মহারানী টেডি বিয়ার খুব পছন্দের। তাই বিকেলে দোকান থেকে একটা টেডি বিয়ার কিনে নিয়ে আসলাম। রাতে কিছুতেই ঘুম আসছিল না, খুব নীলাকে দেখতে ইচ্ছে করছিল। এখন রাত প্রায় 10:30 বাজে। তাই টেডি বিয়ার আর ফোনটা নিয়ে নীলার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। 5 মিনিটের মধ্যে নীলার বাড়িতে গেলাম। নীলাদের বাড়ির পেছনে দেয়াল টপকে বাড়ির ভিতরে ঢুকলাম। তারপর পাইপ দিয়ে নীলাদের বাড়ির ছাদে গেলাম। সেখানে গিয়ে মোমবাতি দিয়ে আই লাভ ইউ লিখলাম। লিখতে লিখতে 11টা বেজে গেল। তাই চুপি চুপি পাইপ পেয়ে
নেমে নীলার ঘরের বারান্দায় এলাম। বারান্দার গ্রিল দেওয়ায় তাই ভেতরে যেতে পারছি না। আর এইভাবে বেশিক্ষণ ঝুলে থাকা সম্ভব না, তাই নীলাকে আস্তে আস্তে ডাক দিলাম। নীলা হয়তো জাগনা ছিল, তাই ডাক বুঝতে পেরে বারান্দায় আসে। তারপর নীলা জিজ্ঞেস করে, এত রাতে আপনি এখানে কেন? এগুলো তো পরেও জিজ্ঞেস করতে পারবে, এখন আগে এই দরজাটা খোলো। না, আগে বলুন এখানে কেন এসেছেন। প্লিজ আগে দরজা খুলে দাও, না হলে আমি এখানে থেকে পড়ে যাব। তারপর আমার আত্মা থেকে জিজ্ঞেস করো আমি কেন এসেছিলাম। ওকে, আসুন। ধন্যবাদ। এবার বলুন কেন এসেছেন। একটু ছাদে চলো প্লিজ। না, আমি যাব না। আপনার সাথে কেন যাব? প্লিজ 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 চলো। ওকে, চলুন। তারপর নীলাকে নিয়ে ছাদে যাই। তারপর নীলাকে মোমবাতি দিয়ে লেখা আই লাভ ইউ দেখাই। নীলা ওটা যখনই দেখছিল তখনই আমি টেডি বিয়ারটা নিয়ে হাঁটু গেড়ে নীলাকে বলি, উইল ইউ বি মাই চিলড্রেন্স মাদার? নো। কেন? আমি কারো বাচ্চার মা হতে চাই না, আমি আপনার বউ হতে চাই। ওই একই হলো। না, এইভাবে প্রপোজ না করলে অ্যাকসেপ্ট করবো না। কি কুন্ডি রে, একভাবে বললেই হয়, এখন আবার তার ইচ্ছে মতো প্রপোজ করতে হবে। কপাল, সবই আমার কপাল। কি হলো, করবেন না? ওকে, ঠিক আছে। আরে না, করছি তো। উইল ইউ বি মাই ডেভিল ওয়াইফ? হাউ সুইট। ইয়েস, শিওর। থ্যাংক ইউ। আপনাকে। এখন তো তুমি বলো। ওকে, এখন বাড়ি যাও, অনেক রাত হয়েছে। যাচ্ছি। এই টেডি বিয়ারটা নাও। আচ্ছা, তুমি জানলে কিভাবে আমি টেডি বিয়ার পছন্দ করি? সে পরে একদিন বলবো, এখন বাড়ি যাই। মা জানতে পারলে আমি শেষ। ওকে, যা, গুড নাইট। তারপর আমি বাড়ি চলে আসি। সকালে নীলাকে ফোন দিয়ে বলি, হ্যালো নীলা, বলো। আমার বন্ধুদের নিয়ে আজ রেস্টুরেন্টে লাঞ্চ করাতে যাব। তুমি গেলে ভালো হতো। তুমি কি যাবে? অবশ্যই। কখন আসতে হবে আর কোথায়? তুমি রেডি হয়ে থাকো, আমি এসে তোমাকে নিয়ে আসবো। ওকে, বাই। ওকে। ফোন রেখে রবি, রকি আর স্মৃতিকে রেস্টুরেন্টে আসতে বললাম। স্মৃতিকে যেহেতু আগের বার রেস্টুরেন্টে এসেছিল, তাই ওকে আর নিতে যেতে হয়নি। আমি নীলাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যাই। তখন সবাই বলে, কি রে, এক রাতের মধ্যেই রাগ শেষ? ভাবির রাগ কিভাবে ভাঙালি? তোরা খেতে আসিস নাকি প্রশ্ন করতে? আরে বললে কি হবে, একটু বল, আমরাও শুনি, আমাদের তো ভবিষ্যতে লাগতে পারে। ভাবি, আপনি বলেন কিভাবে ও আপনার রাগ ভাঙালো? ওই তোরা খাবার খাবি নাকি প্রশ্ন করবি, কোনটা? দুটোই। ভাবি, আপনি বলেন। আরে বললে কি হবে, বলে দাও। না, আমি বলবো না। ভাবি আপনি বলুন। ওকে। তারপর নীলা রাতের ঘটনাটা বলল। আমার হারামি বন্ধুগুলো শুনে আমাকে বলল, কি মামা, তাহলে তো এত রাতে অন্যের বাড়ি গেছিস, তাও দেওয়াল টপকে? অন্যর বাড়ি কোথায়? নিজের শ্বশুর বাড়ি। না মামা, প্রেমে পড়ে তুমি অনেক পেকে গেছো, ভাবা যায় না কত কি করলে। চুপ বেটা, খাবার বন্ধ করে দেবো কিন্তু। ওরা তো ভুল কিছু বলে নাই। তুমি যে এত কিছু করতে পারো আমিও জানতাম না। আমি কি সত্যি অনেক কিছু করে ফেলেছি? দোস্ত, সত্যিই ভাবা যায় না। তুইও শুরু করলি? আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এখন খাবার অর্ডার দেওয়া যাক। আরে দাঁড়া, তোর সারপ্রাইজটা দিয়ে নেই। সেটা পরে দিলেও চলবে। দাঁড়া আর 5 মিনিট। কি এমন সারপ্রাইজ যার জন্য এত কিছু? দেখলেই বুঝতে পারবি। দেখতে দেখতে একজন আমাদের মাঝে চলে আসলো। আমি তার সাথে সবার পরিচয় করিয়ে দিলাম। রবি, রকি, নীলা, ইনি হলো ইমরান, স্মৃতির হবু বর। আর ইমরান, এ হলো রবি, রকি আর নীলা। সবাই একসাথে ইমরানকে নাইস টু মিট ইউ বলল। এদিকে স্মৃতি হাঁ করে আছে, তাই আমি বললাম, মুখ বন্ধ কর, হাতে চলে যাবে। তুই ওকে কই পেলি? ইমরান ভাই, আপনি বলেন, আপনাকে আমি কই পেলাম? আসলে আমি 2 দিন আগে এখানে আসি একটা কাজে, কিছু প্রয়োজনে মার্কেটে গেছিলাম। সেখানে নীলের সাথে আমার ধাক্কা লাগে। প্রথমে হয়তো নীল আমাকে চেনে নাই, কিন্তু পরে হয়তো চিনেছে, তাই আমাকে ডাক দিয়ে বলে আমি কি স্মৃতিকে চিনি। তখন আমি বললাম তখন নীল বলল ও নাকি তোমার ফ্রেন্ড। ব্যাস, এভাবেই পরিচয় হয়ে গেল। আমি তো তোকে ওর পিক দেখাই নাই। তো কি, আমি তো দেখেছি।
সেদিন যখন বিয়ে বাড়িতে সাদে আমার সাথে গল্প করছিলি, তখন তোর ফোনে মাই হার্ট নামে সেভ করা নাম্বার থেকে বুঝে ফেলি এটা তোর হবু বর। আর ওই পিক দিয়েই তো নাম্বার সেভ করা, তাই চিনতে প্রথমে অসুবিধা হলেও চিনে নিয়েছিলাম। আর আজ সকালে ফোন করে এখানে আসতে পারি, এটাই ছিল আমার সারপ্রাইজ। কেমন লাগলো? পুরো সেন্টার শকড। এই কথা শুনে আমরা সবাই হেসে ফেলি। তারপর খাবার অর্ডার করে খেয়ে বিল পেমেন্ট করে সবাইকে বিদায় দিয়ে নীলাকে বাড়ি পৌঁছে দিয়ে আমিও বাড়ি চলে আসি। এরপর স্মৃতি ওর বাড়িতে অর্থাৎ কুমিল্লায় চলে যায়। আর আমার আর নীলার দিনগুলি এমনভাবে চলতে থাকে। দেখতে দেখতে আমার ফাইনাল পরীক্ষাও চলে আসে। পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নিয়েই উত্তীর্ণ হই। এরপর একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই। এর মধ্যে স্মৃতির বিয়ে হয়ে গেছে। আজকে আমার ছুটির দিন, তাই নীলাকে নিয়ে ঘুরতে বের হয়েছি। নীলার আমি একটা পুকুর পাড়ে বসে আছি। তখন নীলা বলছে, এতদিন তো চাকরির অজুহাতে আমাদের সম্পর্কের কথা বাড়িতে জানানো নেই। এখন তো চাকরি পেয়েছো, এখন বলো নাই কেন? এত তারা কিসের? আগে ভালো করে নিজেকে গুছিয়ে নিই, তারপর বলবো। না, অনেক হয়েছে। তোমাকে আজকেই বলতে হবে। আমি আমার বাড়িতে সব বলে দিছি। আমার বাবা মার কোনো আপত্তি নেই। এবার তুমি তোমার বাবা মাকে বলবে। মানে পরে বলেই তো হয়। আমি চাই না আমাদের সম্পর্কের কথা তোমার বাবা অন্য কোনো মানুষের কাছ থেকে জানুক। তাই তুমি আজ এক্ষুনি গিয়ে তোমার বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলবে। আজকে না বললে হয় না? না, আজকে মানে আজকে। প্লিজ অন্যদিন বলি। না, আজকেই বলতে হবে। ওকে চলো। হে আল্লাহ, আমায় রক্ষা করো। আমার মা যেন ভালোই ভালোই মেনে নেয়। এই তো, গুড বাই, চলো। তুমি যাবে আমার সাথে? এখন আর কোনো কথা নেই, চলো। কি আর করার, মহারানীর কথা মতো গেলাম। বাড়িতে গিয়ে মা বাবাকে ডাকছি, কিন্তু ভয়ে চোটে আমার মুখ থেকে একটা কথা বের হচ্ছে না। তাই নীলা আমাকে ইশারায় বারবার বলছে, কিন্তু আমি কিছুতেই বলতে পারছি না। তাই দেখে নীলা বলল, আন্টি, আঙ্কেল, আজ নীল আপনাদের একটা জরুরি কথা বলতে এখানে ডাকছে। তো বলছে না কেন? আমরা তো শোনার জন্যই বসে আছি, বল কি বলবি? আমি মানে আমি কি আমি নি করিস না, বলবি বল, পরিষ্কার করে বল। মানিলা, তুমি বলো তো নীল কি বলতে চায়? আন্টি, আমি বলছি। নীল রেডি থাক, তোকে আজ হুসাইন বোল্টের চেয়েও জোরে দৌড়াতে হতে পারে। আসলে আন্টি, আমি আর নীল একে অপরকে ভালোবাসি, কিন্তু ও ভয়ে কথাটা বলতে পারছে না। কি এত বড় কথা আর নীল আমার কাছ থেকে গোপন করছে? কাউন্টডাউন শুরু হয়ে গেছে নীল, তুই তো আজ শেষ। আন্টি, নীল চেয়েছিল চাকরি পেয়ে আমাদের সম্পর্কের কথা জানাবে, তাই এতদিন কথাটি গোপন রেখেছে। নীল, এদিকে আয়। যা, শেষ। নীল, তোর অন্তিম দিন আজ। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আরে গাধা, মাপ চাইছিস কেন? আমাদের তোর ভালোবাসার কথা বললে আমরা কি মানা করতাম? আর তাছাড়া আমরা তোর আর নীলার সম্পর্কের কথা অনেক আগে থেকেই জানি। কিভাবে জানলে? নীরু আমাকে অনেক আগেই বলছে। তখন আমি নীরুর দিকে রাগে চোখে তাকালাম, আরও ভেঙচি কাটলো। নীলা আমার পুত্রবধূ হবে, এ তো অনেক ভালো কথা। তাহলে শুভ কাজটি সেরে ফেলি, কি বলো নীলের মা? কিসের শুভ কাজ? তোর আর নীলার বিয়ের প্রস্তুতি নিতে হবে। আগে তো বিয়ের প্রস্তাব দিতে হবে, তারপর তো প্রস্তুতি। তখন মা বাবা নীরু সবাই হেসে ফেলল, সাথে নীলাও। ওদের হাসি দেখে বললাম, তোমরা সবাই হাসতেছো কেন? তোর বিয়ে তো সেই কবেই ঠিক হয়ে গেছে। কবে? কখন? কিভাবে? যেদিন আমি তোর আর নীলাপুর ব্যাপারে জানলাম তার 3 দিন পরই মাকে জানিয়ে দিই। মা সব জেনে বাবাকে জানায়। বাবা তার 7 দিন পরেই তোর আর নীলাপুর বিয়ের প্রস্তাব নিয়ে যায়। সেই দিন নীলাপু ছিল সেখানে। তারপর কথা হয় তুই একটা চাকরি পেলেই তোদের বিয়ে হবে। নীলাপু তোকে জানাতে বারণ করেছিল, তাই জানাই নাই। কি? নীলা এসব বলতে বারণ করেছে? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই বলতে বারণ করেছিলাম। তখন আমার খুব রাগ হলো, এত বড় একটা ঘটনা আমার থেকে লুকালো। আমি রেগে আমার রুমে চলে গেলাম। পিছু পিছু নীলাও এলো, আর ওইদিকে বাবা মা নীরু বিয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে গেল। আমি রেগে বারান্দায় দাঁড়িয়ে আছি। তখন নীলা বলল, কি হলো, রাগ করলে? আর
আরে রাগ করছো কেন? আমি তো শুধু সারপ্রাইজ দিতে চাইছি। লাগবে না আমার কারো সারপ্রাইজ, আমি এখন একা থাকতে চাই। ভালোবাসছি কি একা থাকতে দেওয়ার জন্য? এই যে, এত রাগ কিন্তু ভালো না। আমি কি কিছু ভুল করছি? শুধু তো তোমাকে সারপ্রাইজ দিতে চাইছি। ওকে, তুমি যখন চাইছো না, আমিও আর কথা বলতে আসবো না। এই আমি চলে যাচ্ছি। নীলা চলে যাওয়ার জন্য পা বাড়াতে আমি ওর হাত ধরে এক টান মেরে আমার বউকে নিয়ে নিলাম আর বললাম, তোমার থেকে দূরে থাকতে পারলেও আমার হবু বউর থেকে দূরে থাকতে পারবো না। ছাড়ো, এতক্ষণ তো খুব রাগ দেখাচ্ছিলে, এখন আবার প্রেম দেখাতে আসছো? আমার বউ, আমি যা ইচ্ছা করি। ইস, শখ কত! আমার শখের কোনো কমতি নেই। এই বলে নীরু রুমে চলে আসে আর বলে, সরি, আমি কিছু দেখি নাই, আমি চলে যাচ্ছি, মা নিচে ডাকছে। তখন আমি আর নীলা নিজেদের ছাড়িয়ে নিই। তারপর নীলাকে নিয়ে নিচে গেলাম। দেখতে দেখতে আমাদের বিয়ের সব কাজ শেষ হয়ে গেল। সব বন্ধুরা বাসর ঘরে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে, তাই চলে গেলাম। বাসর ঘরে ঢুকতে নীলা আমাকে সালাম করলো, তাই আমি বললাম, দোয়া করি তুমি ভালো একটা স্বামী পাও। এই, কি বলছো? স্বামী বাবু মানে? ওফ, সরি, আসলে এত সুন্দর করে সালাম করলে তাই মুখ ফুসকে বের হয়ে গেছে। টাকা দাও। কিসের টাকা? সালাম করলাম। তো কি টাকাটা দিতে হবে? আমার কাছে টাকা নাই। টাকা না দিলে লাথি মেরে বের করে দেবো ঘর থেকে। ওকে দিচ্ছি, এই নাও। গুড বাই। এবার আইসক্রিম দাও। কি আইসক্রিম? এই বাসর রাতে, তাও আবার এত রাতে? এটাই আমার ইচ্ছা, বাসর ঘরের বরের থেকে আইসক্রিম খাবো। শোনাবো প্লিজ, এমন করে না। এত রাতে আইসক্রিম কই পাবো? আমি জানি না কি, কিন্তু আমার আইসক্রিম চাই, এটাই শেষ কথা। প্লিজ শোনাবো। পারবে না? ওকে, বেরো রুম থেকে। আরে না না, পারবো। কি গন্ডি মেয়ে, বাসর করে প্যারা দিচ্ছে। তারপর আর কি, এত রাতে রাস্তায় বের হলাম, কোনো দোকান খোলা নাই। শেষে এক দোকান পেলাম। তারপর আইসক্রিম এনে মহারানীকে দিলাম। আইসক্রিম পেয়ে সে তো মহা খুশি, তার খুশিতে আমিও খুশি। আমার গন্ডি বউ আমার ভালোবাসা। আইসক্রিম খেয়ে দুজন চাঁদ দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সবাই একটু আমার জন্য দোয়া করেন, যাতে করে আমার গন্ডি বউয়ের প্যারা মেনে চলতে পারি। আই লাভ মাই ডেভিল ওয়াইফ অ্যান্ড শি অলসো লাভ মি। The end, but reminds its love never end.